স্ক্রিন আছে এবার? ঠিক আছে, দেখো। তো দেখো প্রথম কোশ্চেন পরীক্ষায়, পৃথিবীর বায়ুমণ্ডলে কোন মৌল সর্বাধিক পরিমাণ থাকে? তো অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি। কত পার্সেন্ট থাকে? কত পার্সেন্ট থাকে? 78.08। অনেকদের 02ও থাকে, যাই হোক 03ও থাকে, এক এক জায়গায় একরকম দেখা যায়। দাক্ষিণাত্যের ডেকান ট্রাপ বা দাক্ষিণাত্যের মালভূমি কোন ধরনের মালভূমি পরীক্ষায় আসে? কি মালভূমি এটা? লাভা গঠিত। লাভা গঠিত। আর এটা সঞ্জাতীয়। কিন্তু এর মধ্যে সোজা কিছু আছে? ক্লিয়ার করে দিই ব্রাদার, আই এম আছি, ক্লিয়ার করে দিচ্ছি। ব্যবচ্ছিন্ন মালভূমি কোনগুলো আছে ভারতে? ব্যবচ্ছিন্ন মানে কি? যেগুলো ব্যবচ্ছিন্ন আকারে রয়েছে। এখানে একটা মালভূমির অংশ রয়েছে, এই পাশে একটা অংশ রয়েছে। আর লাভা গঠিত মালভূমি কোনগুলো? যেগুলো আগ্নেয়গিরির দ্বারা সৃষ্টি হয়েছে, লাভার দ্বারা সৃষ্টি হয়েছে। আর পর্বতবেষ্টিত মানে কি? যে মালভূমিটার চারিপাশে পর্বত রয়েছে, যেমন লাদাখ মালভূমি। ঠিক আছে, তাহলে ভারতে আমরা তিন প্রকার মালভূমি দেখা যায়। একটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি, মানে ছড়িয়ে ছড়িয়ে থাকবে। অ্যাজ ফর এক্সাম্পল কি? বাগেলখন্ড। কি? উত্তর ভারতের বাগলখন্ড, বুন্দেলখন্ড, এদিকে মেঘালয়, একদম পুরো ওই লাইনটা, বুঝলে? মেঘালয়, তারপরে এদিকে আবার কি শোধনাগপুর মালভূমি। এগুলো সব কিন্তু কি ব্যবচ্ছিন্ন মালভূমির অন্তর্গত। তাহলে এগুলো লিখে নাও, এটা যে ব্যবচ্ছিন্ন মালভূমি কোনগুলো? বাগেলখন্ড, বুন্দেলখন্ড, মেঘালয়, শোধনাগপুর মালভূমি। একদম ভারতের এই সুযোগ করে পুরোটা হচ্ছে বিছিয়ে বিছিয়ে আছে, ওরা এক সময় এক ছিল বলতে পারো, এইভাবে ভাবতে পারো। আর লাভা গঠিত মালভূমি মানে কি? আগ্নেয়গিরির অগ্নুৎপাতের যে ম্যাগমা নির্গিত হয়, হয়ে লাভা জমে যায়, সেই লাভার ফলে বা সঞ্চয় হয়ে যেটা গঠিত হয় সেটা হচ্ছে লাভা গঠিত মালভূমি। আর অবশ্যই লাভা গঠিত যদি মালভূমি হয়, সেটা কোন শিলা দ্বারা গঠিত হয়? ঠিক আছে, তোমরা কোন শিলা? ব্যাসল্ট শিলা। ঠিক আছে, তাহলে লাভা গঠিত মালভূমি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত রয়েছে, তাই তো? দাক্ষিণাত্য মালভূমি আমাদের যেটা ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। দাক্ষিণাত্য বুঝি, যার এক নাম কি ডেকান ট্রাপ, এটা হচ্ছে লাভা গঠিত। আর ব্যবচ্ছিন্ন মালভূমির ভিতরে যেমন ছোটনাগপুর মালভূমি কি শিলা দিয়ে গঠিত? পরীক্ষায় আসছে এখন গ্রানাইট। গ্রানাইট। আর প্রথমে গ্রানাইট ছিল, এখন আবার সেটা কিসে পরিণত হচ্ছে? নিচ, কিছু কিছু জায়গায় নিচ তৈরি হয়ে গেছে। তাহলে গ্রানাইট নিচ দিয়ে, গ্রানাইট ও নিচ দিয়ে তৈরি, পরীক্ষা এগুলো আসে। ঠিক আছে, আর এদিকে আসছে কি পর্বত বেষ্টিত, চারিপাশে পর্বত আছে। আর ভারতের বৃহত্তম যেটা, তাই তো, লাদাখ মালভূমি। কি? লাদাখ মালভূমি। আশা করি ক্লিয়ার হয়েছে। আর এই মালভূমিকে কি বলা হয়? টেবিল ল্যান্ডও বলা হয়। নেক্সট, মেরুদণ্ডী প্রাণীর বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি কোনটা? তাহলে পৌষ্টিক গ্রন্থি কোনটা হয়ে যাবে কিন্তু ক্ষুদ্রান্ত। আমাদের ক্ষুদ্রান্ত এত বড়, অনেক বড় যাকে বলে। মেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী প্রাণী কোনগুলো চেনো না তুমি? কি? আরে ভাই, যার মেরুদণ্ড আছে, ছোটবেলাকার জিনিস রে ভাই, যার মেরুদণ্ড আছে, এক কথায় যার মেরুদণ্ড আছে মেরুদণ্ডী প্রাণী, যার মেরুদণ্ড নেই সে মেরুদণ্ড প্রাণী না, যেমন কেঁচো। এটা ছোটবেলাকার জিনিস, ভুলে গেছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন? তো চৌম্বক ক্রিয়া কি আবিষ্কার করেছিল? ওরেস্টেড। এটা তো তোমার জানা উচিত। ওহম, অ্যাম্পিয়ার, কুলম্ব, আজকে আর বলবো না, আগের দিন ছিল। সারিতে প্রশ্ন চিহ্নিত স্থানে কি বসবে? তো ডিফারেন্স করো, ডিফারেন্স দাও কত আসছে। প্রথমে প্রথমে ডিফারেন্স দাও কত আসছে। প্রথম 20-র ডিফারেন্স, তারপরে দেখো 40-এর ডিফারেন্স, দেখো বাড়ছে, ডবল হচ্ছে। 40-এর পরে কি 80-র ডিফারেন্স, আর ডিফারেন্স করলে কত? 152। তারপরে দেখে নেবো কি হচ্ছে কিনা হিসাবে। 80 80 কত? 160। দেখো 160 যদি যোগ করি 312ই আসছে। তাহলে আর দেখার দরকার নেই, আমরা বুঝে গেছি যে ওখানে ডবল করে ডিফারেন্স হচ্ছে। ঠিক আছে, প্রথমে 20 ডিফারেন্স, তারপর 40, তারপর 80, তারপর 160। তারপর 160 করে দেখো 312ই আসছে। তারপরে আবার কত হবে? 32, 320 ডিফারেন্স। তো 320 এর সঙ্গে 320 যোগ করে দেখো সেই 632 আসছে। তাহলে আমরা বলতে পারি জিজ্ঞাসা চিহ্নের স্থানে অবশ্যই অপশন এ ছিল 152। নেক্সট, সেবি এর বর্তমান চেয়ারম্যান কে আছেন? সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। কি? সেবির ফুল ফর্ম সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো এখন এখন যিনি চেয়ারম্যান আছেন তিনি কি আছেন? মাধবীপুরী বুচ। কি? মাধবীপুরী বুচ। আর এটা মাধবীপুরী বুচ চেঞ্জ অনেকদিন আগে হয়েছে। আর অজয় ত্যাগী আগে ছিল। দেখো অজয় ত্যাগী আগে ছিল, ঠিক আছে। আর মাধবীপুরী বুচ এখন। আর দীনেশ কুমার খাড়া কে রয়েছে?
এটা এটা আগে ছিল কি, এটাও আগে ছিল, চেঞ্জ হয়েছে, এটা এসবিআই, এটা দেখে নেবে। বিভি আর সুব্রমণিয়াম ইনি কিসের, বলো, কে পারবে? এন দিয়ে শুরু, আর বলবো না একদম। নীতি আয়োগ, ভেরি গুড। একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাশ করে, 70% ছাত্র হিন্দিতে পাশ করে, 40% উভয় বিষয়ে। যখনই দেখো এই টাইপের অঙ্কে কি দেখো 60% পাশ করছে ইন্ডিভিজুয়ালি, আলাদা হবে ইংরেজিতে, আলাদা হবে 70, আর এই দুটোর মধ্যেই আবার রয়েছে কি 40% লুকিয়ে রয়েছে, যারা কি হিন্দির মধ্যেও আছে আবার এর মধ্যেও আছে। তাহলে 40টা তো বাদ দিতে হবে ভাই, যে কোনো ভাবে, কারণ বাদ না দিলে একই ব্যক্তি তো ডবল ধরা হয়ে যাচ্ছে। এটা বোঝো তো? এপাশে 60, এও হিন্দিতে পাস সবকটা, আর এখানে 70 জাস্ট ইংলিশে পাস, নাকি হিন্দিতে পাস, সরি, এটা ইংলিশে আর এটা ইন্ডিভিজুয়াল আলাদা ভাবে। আর 40% কি একত্রিত ভাবে। আমার আওয়াজ শুনতে পাচ্ছ তো? তা- তাহলে দেখো, তাহলে 40%, তার মানে মাথায় রাখবে যে এই যে মোট মানটা ইংরেজি আর 70-এর ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে, এই 40 জন কিন্তু এদের মধ্যে লুকিয়ে রয়েছে। তাহলে ডবল ধরা হয়ে যাচ্ছে না? তাহলে কি করতে হয়? বিয়োগ করতে হয় মোট করে। তাহলে 70 আর 60 কত হয়? 130। সেখান থেকে 40 বাদ দেবো, 40 বাদ দিলে কি হয়ে যাবে? 90%। তাহলে 90% ব্যক্তি যারা কি এদের মধ্যে কেউ কেউ উভয় বিষয়ে কি করেছে, পাস করেছে, মানে 40% উভয় বিষয়ে পাস, আবার কেউ কেউ রয়েছে সিঙ্গেল বিষয়ে পাস। ঠিক আছে, এই গেল। এবার এখানে যে কজন ছাত্র উভয় বিষয়ে ফেল, তাহলে দেখো কেউ না, মানে কোনো না কোনো সাবজেক্টে পাস করেছে 90%, আর উভয় বিষয়ে ফেল করেছে তাহলে কত পার্সেন্ট? বাকি 10%। অপশানে 10%, সিম্পল। নেক্সট, বোধগম্য দিয়ে বুঝবে, না বুঝতে পারলে অবশ্যই নিজে চুপচাপ থেকে বোঝার চেষ্টা করবে যে দাদা কি বললো। যদি 3 মাস অন্তর দেওয়া, এটা চক্রবৃদ্ধি সুদ ছিল, অপশানে দেখতে পাচ্ছ যে কি সরল সুদ করলে অ্যান্সার আসলো না, তাহলে অবশ্যই কি সুদ দেওয়া আছে? চক্রবৃদ্ধি সুদ। আর 3 মাস অন্তর মানে চক্রবৃদ্ধি সুদ, তোমরা বুঝেই গেছিলে। আচ্ছা, 3 মাস অন্তর যদি সুদ দেয়, তাহলে বছরে কতবার সুদ দেবে? 4বার সুদ দেবে। আচ্ছা, তো বছরে সুদের হার কত রয়েছে? 20%। তাহলে 4 বার দেবে মানে কি, 4বার যদি দেয় তাহলে কত পার্সেন্ট করে হবে সুদ প্রত্যেক 3 মাস অন্তর? 5%। এইটুকু কে বুঝতে পারোনি? বুঝতে না পারলে জিজ্ঞাসা করতে হবে, পরে জিজ্ঞাসা করবে না। তো সবাই বুঝে গেছে। হ্যাঁ, তাই তো হয় ভাই। 12 মাসে 3 মাস অন্তর মানে কি, এই 3 মাস, 3 মাস 6 মাস, 3 মাস 9 মাস, আর 3 মাস 12 মাস, তাই না? এই তো 3 মাস পর বা 3 মাস পর মানে কি, টোটাল কত হলো? 4বার দিলে সুদ তুমি। ঠিক আছে, আর বছরে 20% সুদ, তাহলে প্রত্যেকবারে কত পার্সেন্ট করে সুদ দিচ্ছ? 5% করে সুদ দিচ্ছ। ঠিক, এটুকু ক্লিয়ার করে ফেললাম। তাহলে 5% করে কিন্তু আমরা 3 মাস অন্তর সুদ দিচ্ছি। ওকে, এবার দেখো আমার আসল বলেছে 16,000 টাকা, তাহলে 16,000 টাকার 5% সুদ মানে কত? 16,000 টাকার 5% কত? 800 টাকা। আর সরল সুদ যদি হতো প্রত্যেক বছরও সেম হয়, সরল সুদ কি প্রত্যেক বছরে সেম হয়। আর জটিল সুদের ক্ষেত্রে কি হয়? সুদেরও সুদ দিতে হয়। এই সুদ তো দিতেই হবে, সঙ্গে সঙ্গে আবার কি সুদেরও সুদ দিতে হয়। এটা হচ্ছে পার্থক্য। তো প্রথম বছর তো আগে থেকে তো সুদ হয়ে আসছে না, তাহলে প্রথম বছরের সুদ হলো একটা জিরো, সুদের সুদ জিরো। দ্বিতীয় বছর থেকে সুদের সুদ শুরু হলো, এই 800 টাকা যে সুদ পেলো সরল সুদ, তার উপরে আবার কি পাবে? জটিল সুদের ক্ষেত্রে কি হয়? এই সুদ তো পাবেই পাবে, আবার ওই সুদের উপরেও 5% সুদ দিতে হবে দ্বিতীয় বছরে গিয়ে। তাহলে 800-এর 5% সুদ মানে কত হয় ভাই? বলো। 40 হয়, 40 হয়। ঠিক এইখানে যে মানটা হয় এখানে ডবল করতে হয়। কেন ডবল করতে হয়? কারণ প্রথম বছরে 800 টাকার 5% সুদ মানে 40 টাকা, আবার দ্বিতীয় বছরে হলো 800 টাকার সেই সুদ দিতে হবে, দিলে আবার কি 40টা, টোটাল 80 টাকা হয়ে গেল দ্বিতীয় বছরে গিয়ে। আবার দেখো দ্বিতীয় বছরে সুদের সুদ পেয়েছিলে 40 টাকা, তাহলে সেই 40 টাকার আবার সুদ দিতে হবে কত পার্সেন্ট হারে? সেই একই হারে, 5%। তাই 40-এর 5% করলে কত হয় দাদা? 2 হয়। এইবার তুই টোটালটা যোগ করে দেখো, এই টোটাল মানটা হচ্ছে সরল সুদ না জটিল সুদ? জটিল সুদ। ঠিক আছে, এইটাই হচ্ছে বিষয়। আর যদি বলে পার্থক্য কোনটুকু, জাস্ট এইটুকু পার্থক্য, যে সুদের সুদটা সরল সুদে দেওয়া লাগে না, চক্রবৃদ্ধি সুদে, এটাই পার্থক্য। ঠিক আছে, তো এটা বলে টেবিল ফরম্যাট, এইভাবে করবে, অঙ্ক ইজি হয়ে যায়। তাহলে দেখো যোগ করলে 3 8 24, 2400, আর এদিকে আসে 120, 122, 2400 আর 122 যোগ করলে 2522, অপশন সি। ঠিক আছে, মাথা ঠান্ডা করে ক্লিয়ার। বলো তো।
দেখেছি কি ডবল, তা আবার ডিফারেন্স করতে হবে, টাইম টাইম। এবার একটা জিনিস তোমাকে আমি ক্লিয়ার করি, এটা আমি কেন বলি তোমাদের, তুমি এখানে 20 আছে, ভেরি গুড, এখানে 21 আছে, কিউব করতে হবে। কিউব যার মুখস্থ নেই, দেখো যার মুখস্থ নেই সে ভাই কি করবে, 21 কিউব মুখস্থ নেই কি করবে? ঠিক আছে, এর থেকে ওই টেবিল ফরম্যাট করা সব থেকে ইজি। টেবিল ফরম্যাটে সব ধরনের অঙ্ক বেরিয়ে যাবে, সেখান থেকে তুমি পার্থক্য বের করতে পারবে, আসল বললে বের করতে পারবে, সবকিছু বের করা যায়। আচ্ছা, পরবর্তী অংশটি কি হবে দেখো, তাহলে এখানে দেখো ডিফারেন্স কমছে, দেখো 95 থেকে 90 হয়েছে, 10 মাইনাস হয়েছে, সরি 5, তাহলে 5 মাইনাস হয়েছে। তারপর দেখো কি 90 থেকে 80 হয়েছে, 10 মাইনাস হয়েছে। তবে 80 থেকে 65 হয়েছে, 15 মাইনাস হয়েছে। তাহলে এবার কত মাইনাস হবে? সিম্পল, বোঝাই যাচ্ছে, 5 10 15, তাহলে 20 মাইনাস হবে। তাহলে 65 থেকে দাদা 20 বাদ দিলে কত হয়? 45 হয়। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ উচ্চতার অনুপাত 5:12। দেখো তাহলে ভূমির ব্যাসার্ধ হচ্ছে 5x ধরে নিলাম, আর যদি বলে উচ্চতা কত, 12x। যারা ধরলে না ধরলেও হয়ে যাবে, নো টেনশন নো টেনশন, আমি যা দেখাচ্ছি ভাই বলতে দাও আমাকে, চাপ নিও না, আমি আছি, চাপ নিও না। ধরলেও হবে না ধরলেও হবে, সে আমিও বুঝতে পারছি। দেখো যেহেতু আমার বলেছিল কি 5 আর 12, চলো এক্স ধরি না, যেহেতু আমি ধরছি না, আমি ধরি না সাধারণত। তাহলে এই শঙ্কুটির আয়তন বলছে এত ঘন সেন্টিমিটার। শঙ্কুর আয়তনের সূত্র কি জানি ভাই, ভলিউম ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার। তাহলে পাই এর ভ্যালু কত, 22/7, আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত, আর মানে এখানে কত, ভূমি ব্যাসার্ধ 5, 25, 5 স্কোয়ার ইন্টু 23। তাহলে কি সূত্র বলছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা কার সূত্র? শঙ্কুর। কেন হয় এটা 1/3, কেন হয় সেটা আমি তোমাদের শিখিয়েছি। দেখো চোঙের 5 আর স্কোয়ার এইচ, আর চোঙকে যদি 3টে ভাগ করো তাহলে কিন্তু একটা শঙ্কু পেয়ে যাবে। চোঙের 1/3 ভাগ কেন হয় সেটা আমি দেখিয়েছিলাম তোমাদের। যাই হোক, তো এটা হচ্ছে তোমার শঙ্কু বাবাজি। তো এখানে এইচ এর ভ্যালু কত, 12 ভাই, লিখে দাও। লিখলাম। এইবার দেখো ক্লিয়ারলি এখান থেকে তুমি কিসের মান পেলে এটা। আচ্ছা, এটাকে বলছে এত সেন্টিমিটার হলে তির্যক উচ্চতা কত সেন্টিমিটার হবে। এবার দেখো, অবশ্যই দেখো, অবশ্যই তোমরা দেখো, অবশ্যই এক্স ধরবা, না হলে কিন্তু তোমরা ভুলভাল করে ফেলবা। এই জন্যই বলছিলাম এক্স ধরো। বুঝতে পারছো কেন এক্স ধরছিলাম? এক্স না ধরলে আমি তোমাদের, তুমি হয়তো বুঝতে পারছো। দেখো হ্যাঁ, এরা বুঝতে পারছে না কি বলছি। তোমরা করতে পারছো, সবই বুঝতে পারছি। দেখো তুমি এই যে এখানে আয়তন দেওয়া আছে, সেখান থেকে তুমি তো এক্স এর মানটা বের করে তির্যক উচ্চতা কত সেন্টিমিটার বলছে, হ্যাঁ, তাহলে এখান থেকে অ্যাকচুয়াল ভ্যালুটা, হ্যাঁ সে বুঝে গেছি যে তোমরা কি করতে চাইছো, যে কত গুণ বেশি, তাই তো। যে এইটা আমরা যখন সূত্র করছি যে কি 1/3, ওরা যেটা বলছে 1/3 ইন্টু তোমার পায়ের স্কোয়ার মানে 22/7 ইন্টু এদিকে হচ্ছে আর স্কোয়ার মানে 25 ইন্টু 12 স্কোয়ার মানে কত, 12, সরি 8, আর এটা সমান সমান 341। এই করছো তো তোমরা। তোমরা কি করছো যে এই 7টা ডাইরেক্টলি হয়তো এটা এখানটা না রেখে ডাইরেক্টলি এখানে কোনাকুনি গুণ করে রেখে দিলে ব্যাস। আর কি করছো, কাটাকুটি করছো, তাই করছো তো। আচ্ছা আচ্ছা, ও এটা লাগবে না তাই তো, তির্যক উচ্চতা কত সেন্টিমিটার বলেছে, তাদের লাগবে না, ব্যাসার্ধ উচ্চতা যখন বলেছে আমি খেয়াল করিনি, সরি ভাই। না না, অ্যাকচুয়ালি এই অঙ্কটা আমি, আচ্ছা আচ্ছা ঠিকই ঠিক ঠিক, সরি সরি সরি। দেখো আমি তোমাদের শিখিয়ে দিই, যেহেতু শঙ্কু ধরেছি প্রত্যেকটা ক্লিয়ার করে দিই, হ্যাঁ। দেখো এখানে আমি খেয়াল করি, আমি ভাবছি তির্যক উচ্চতা, তো এখানে আমি খেয়াল করিনি তির্যক উচ্চতা যে ক্ষেত্রফল না, পার্শ্বতলের ক্ষেত্রফল, তির্যক যে ক্ষেত্রফলটা হয় আমি সেটা ভেবেছি ভাই, ওই জন্য আই এম সরি। ঠিক আছে, দেখে নাও। দেখো ওরা ঠিকই বলেছে, আমার দরকার নেই এটা ধরার। দেখো তির্যক উচ্চতা বলছে কি, এইটা হচ্ছে শঙ্কু, এই যে ভাই কি হয় এটা, এই হয় শঙ্কু, ঠিক আছে, এটা হচ্ছে শঙ্কু। এবার দেখো এই যে কেন পায়ার স্কয়ার এইচ হয়, এটা হচ্ছে বৃত্ত একটা, হুম, এটা কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ, তাহলে এই এই বৃত্তটা যে ক্ষেত্রফল, ঠিক আছে, যে পাই আর স্কয়ার 1/3 পাই আর স্কয়ার এইচ হয় কেন, কারণ এইটা যদি আমরা করি চোঙের মতো যদি করি তাহলে কি হয়েছে দেখো, চোঙের দেখো 3 ভাগ হয়ে যাচ্ছে, এরকম করলে কটা হচ্ছে, এ একটা ভাগ, এ একটা ভাগ, এ একটা ভাগ, তাহলে ক ভাগ হয়ে গেল, 3 ভাগ। ওই জন্য চোঙের সূত্রের সঙ্গে 1/3 করলে কি পেয়ে যাই আমরা,
এর ভলিউমটা পেয়ে যায়, মানে আয়তন পেয়ে যায়, যেহেতু 3D পিকচার এটা। তাহলে 1/3 ইন্টু পাই আর স্কয়ার এইচ পারলে এটার কোনো কাজই নেই, মানে এটার কোনো কাজ নেই, তোমার জাস্ট ভয় দেখানোর জন্য, এই জন্য জানতে হবে। আর এর পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে এই যে পাশে যে পুরোটার ক্ষেত্রফল সেটা চাই। সেই ক্ষেত্রফলের ফর্মুলা কি বলছে, হাফ ইন্টু ভূমির পরিধি, এই যে ভূমির পরিধি এটা, ঠিক আছে, মানে পাই আর স্কয়ার, ভূমির পরিধির সূত্র কি, ভূমির পরিধি মানে এই যে এটা, পরিধির সূত্র কি হবে, মানে বৃত্তের পরিধি, এই বৃত্তটা পরিধি কি হয়ে যাবে বলো, 2 পাই আর, 2 পাই আর ইন্টু তির্যক উচ্চতা। তাহলে তির্যক উচ্চতা কতটুকু আছে সেটা তোমাকে, এইচ এর ভ্যালু, উচ্চতার ভ্যালু ইন্টু উচ্চতা, 2 পাই আর এইচ, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কিন্তু তোমার ভ্যালু পেলে। আচ্ছা, এই গেল। আরটা কি, তির্যক উচ্চতা সূত্র এখানে পরীক্ষায় আসে, তো এখানে যদি দিয়েছে তির্যক উচ্চতা সূত্র কি, √r² প্লাস এইচ স্কয়ার, ঠিক আছে, এটাই চেয়েছে ভাই। আই এম সরি, আমি দেখতে পাইনি, ওই জন্যই আমি তর্ক করতে চাই না, যেই জন্য, যদিও বা তর্ক করলে বলে শিখতে পারলে। তো খেয়াল করেছো, দেখো এইটা হচ্ছে কি তির্যক উচ্চতার সূত্র, তাই √r এর স্কয়ার মানে 5 এর স্কয়ার মানে কত ভাই, 25, আর এইচ এর স্কয়ার মানে 144, তাহলে যোগ করলে কথা যায় √169। তো 169 কার ভ্যালু, 169 13 স্কয়ার, মানে 169 এর রুট হয় 13, অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি। ঠিক আছে, সিম্পল ছিল, তো এইটুকু অঙ্ক ছিল, এই জন্য সূত্রগুলো জানতে হয়, বলো। হুম 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 ডবল থাকলেও দেখো চলে আসবে, চলে আসবে, চলে আসবে, তুমি যেটা বলছো তুমি করে দেখবে, চলে আসবে আশা করি। আমি বুঝতে পেরেছি ও কি বলতে চাইছে, তুমি বলছো যে এখানে তাহলে এইখানে আবার মিলবে না, তাহলে এখানে দেখবো হয়তো আবার মিলবে না, ঠিক আছে। কেন বলছি দেখো, কেন কেন না, না না, আমি তুমি তোমার বক্তব্যে আমি আসছি, কেন মিলবে না, কেন মিলবে না বলে দিই তাহলে। এই তুমি এক্স ধরি, তোমার কথা যাচ্ছি, তাহলে দেখো এটা, এটা তো কোনো জায়গায় নেই, এর কোনো ভ্যালু নেই। দেখো আমি যদি এক্স ধরি তাহলে এটা 5x, এটা 12x, তাই তো। এবার দেখো তুমি যেটা বলছো বুঝে গেছি, যে এর রুট যখন করবো যে কে 25x², তুমি যেটা বলছো বুঝে গেছি, যে 25x² প্লাস কি হয়ে যাবে 144, আচ্ছা, তার মানে এটা হয়ে যাবে 169 এর x², তার মানে এটা যদি করি আমরা কি আসবে, যে 169x, তাই তো, এই আসবে। তা সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ তোমরা যেটা বলছো যে কি এখানে 314 ঘন চলে আসছে, কিন্তু যদি না আসে, হ্যাঁ সেটাও ঠিক, নাও আসলে তো হতে পারতো। ও যেটা বলছে কিন্তু সেটাও ঠিক কথা বলছে, ও ভুল, ওরা কিন্তু ভুল বলছে না, ঠিক আছে, এখানে হয়তো আসছে, যদি ওটা যদি না আসে, এটাও তো ঠিক আছে, অসুবিধা নেই। যাই হোক, আসবে না, আসবে না, যদিও বা মিলে যাবে, দেখো আমি তোমাদের বলি এই অঙ্ক মিলে যাবে, এখানে রেশিও করে চলে আসছে, ওখানেও আসবে আশা করি, আসে, নিয়ম বলছে আসে। তাও একবার তোমরা যদি করতে যাও করে নেবে, অপশনে যখন না থাকবে তখন ওইভাবে করবে, সেটাও দেখিয়ে দিলাম তো প্রথমে। প্রসেশন মানে মিছিল, রুট এরকম একটা রাস্তা ধরে যায়, হ্যাঁ। আর্থ, আর্থ কি ধরে যায়, তার অরবিট, অরবিট মানে কি, এই মানাটা তোমাকে জানতে হবে, অরবিট মানে কক্ষপথ, নিজের নিজ কক্ষপথে যায়। আচ্ছা, দুটি নল, এটা খুব সোজা অঙ্ক ছিল, 10 আর 15 এলসিএম করো, দুটি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে 10 এবং 15 ঘন্টায় পূর্ণ করে, কি হলো, হ্যাঁ তাই তো ভাই, প্রসেশন মানে কি, মিছিল, মিছিল কোথায় যায়, রুট ধরে যায়, রুট মানে রাস্তা, ঠিক আছে। আর আর্থ, আর্থ মানে কি, পৃথিবী, পৃথিবী কোন দিক দিয়ে যায়, তার কক্ষপথে যায়, কক্ষপথ ধরে, সেটাই বলছি। আচ্ছা, দুটি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে 10 ও 15 ঘন্টায় পূর্ণ করে, নল দুটি একসাথে 1 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করবে, এই টাইপের অঙ্ক আর সময় কার্য অঙ্ক সেম। তো কি করবে, প্রথমে এলসিএম করবে, একই কাজ তো, তাহলে এলসিএম করে কি করবো আমরা, অ্যাকচুয়াল মোট কাজটা বের করবো। তাহলে এদের এলসিএম করলে কত হবে, লসাগু করো, 10 আর 15 লসাগু হয় 30, ঠিক আছে, 30 হয়, 10 আর 15 লসাগু 30, মানে মোট ধারণ ক্ষমতা ট্যাঙ্কটির 30। আচ্ছা, তাই 30 ইউনিট যদি মোট কাজ হয়, সে যদি 10 ঘন্টায় পূরণ করে, ঠিক আছে, তাহলে কত মিনিট টাইম হয়, কতটুকু করে ভরছো, 3 করে ভরছি, আরে 2 করে ভরছি, ঠিক আছে, এক এক ঘন্টায় পেয়ে গেলাম এবার।
নল দুটি একসাথে চলে, তাহলে নল দুটি যদি একসাথে চলে প্রত্যেক ঘন্টায় কতটুকু করে ভরবে? 5 ইউনিট করে ভরবে। তাহলে মোট যেটা আছে 30 ইউনিট পেলাম। তাহলে 30 ইউনিট ভরতে মানে কত ঘন্টা লাগবে? 5 × 6 = 30, মানে 6 ঘন্টা লাগবে। অপশন নাম্বার সি অ্যান্সার। এসব অঙ্ক জলবাত অঙ্ক আশা করি সবাই পেরেছিলে। মুক্ত সংবাদতন্ত্র কাদের মধ্যে দেখা যায়? দেখা যাবে কি ঝিনুক, শামুক। অ্যান্সার তোমাদের আমি করিয়েছি এটা, ঠিক আছে। মুক্ত সংবাদতন্ত্র দেখা যায় ঝিনুক, শামুকেদের। না না, মুক্ত সংবহন কি কেচোর আছে? কেচ- কে- কবে ছিল এটা? হ্যাঁ, ও সেটা হতে পারে। আর কেঁচো কেঁচো মুক্ত সংবহন না তো, আমি তো বলছি তো অ্যান্সার ঝিনুক, শামুক আমি বলেছি। হতে পারে না বস, এগুলো সব করা ঝিনুক, শামুক মাথায় রাখবে। টিকটিকির প্রধান শ্বাসঅঙ্গ কি? টিকটিকি, আগে বোঝো টিকটিকি। টিকটিকি কোন শ্রেণীর? তাহলে এদের কি হয়ে যাবে অ্যান্সার? মাথায় রাখবে, এই হয় মনে রাখতে। নেফ্রিডিয়া কাদের হয়? আর ত্বক? ব্যাঙের ত্বক কবে থেকে? বই ফুলকা, আচ্ছা। ব্যাঙ এক একজন এক এক রকম দেখছি। ব্যাঙাচির বই ফুলকা, হৃৎপিণ্ড, শ্বাসকার্য হৃৎপিণ্ড। মানুষের যা থাকে ব্যাঙের তাই থাকে। পড়াশোনা করে এরা। তোমরা মেডিকেল সায়েন্সে পড়ে ব্যাঙ কাটে কি জন্য? ব্যাঙের সব কিছু আছে, মানুষের যা আছে। একটা আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রে যার প্রত্যেকটির পরিসীমা 120 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে 100। দেখো এইটা কি করবে তোমরা, একটুখানি বুদ্ধি খাটাবে আর কিচ্ছু না। যে কি বলছে পরিসীমা 120 মিটার। আচ্ছা, পরিসীমা যদি 120 মিটার হয় তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কত হয়ে যাবে? দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার অর্ধেক হয়। ঠিক আছে, আমাকে বলতে দাও। আমাকে বলতে দাও, আমি কি বলছি আমাকে বলতে দাও, তারপরে তোমরা বলবে। তাহলে 120 হচ্ছে কি পরিসীমা, আর পরিসীমার অর্ধেক কি হয়? দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়। এটা শিখিয়েছি আগের দিন, যারা ক্লাস করেছো তারা দেখেছো কেন হয়। কারণ 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই 2 × তাই 2টা তো ভাগ হয়ে যাবে। তাহলে আমি পেলাম কি যে 60 হচ্ছে তার অর্ধেক। মাথা রাখবে পরিসীমার অর্ধেক, কারণ কি দেখে নাও, এই যে এই একটা দৈর্ঘ্য, এই একটা দৈর্ঘ্য, এই একটা প্রস্থ, এই একটা প্রস্থ, তাহলে এইটুকু যদি যাও, এইটুকু হচ্ছে অর্ধেক পরিসীমা, এইটুকু এই যেটুকু, আর এইটুকু অর্ধেক পরিসীমা। এই অর্ধেকটাই তো দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার জন্য কিন্তু মাথা রাখবে যে পরিসীমার অর্ধেক হয়ে যায় কি দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর দৈর্ঘ্য প্লাস প্রস্থের ডবল হয় কি পরিসীমা। ব্যাস গেল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে 100 বর্গমিটার কম। হুম, এবার দেখো একই পরিসীমা বিশিষ্ট বলেছে, তাহলে একটি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র যার প্রত্যেকটি পরিসীমা সেম, তাহলে দেখো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4a। 4a, তাহলে 4a মানে কি 4 × a = 120। ঠিক আছে, তাহলে 4 যদি কাটি কত হয়ে যাবে? 30। তাহলে কিন্তু বাহু, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলে? পরিসীমা সবার 120 করে। তাহলে এখানে সেখান থেকে আমরা পেয়ে গেলাম যে কি বর্গক্ষেত্রের বাহু 30। এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? কুলু দেখো এবার। ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? a²। বাহু গুণ বাহু। ভাই বড় এইগুলোও জানো না তোমরা? বাহু গুণ বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু। ভালো করে পড়ো সূত্রগুলো ভাই, ছোটবেলাকার জিনিস। 900। এ বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে 100 বর্গমিটার কম, তাহলে নিশ্চয়ই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে তাহলে? 800 হবে। এইবার অঙ্কে চলে আসো। তাহলে এমন কোন দুটো সংখ্যা যদি ভাঙি যে তাদের গুণফল 800 আসবে? কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কত হয়ে যাবে? একবারে আমাদের মাথায় আসবে কি যে 40 আর 20। 40 আর 20 গুণফল 800, কারণ 4 2 8 আর 2 শূন্য। এইটাই তোমাকে বোধগম্যতা নিয়ে আসতে হবে। এইভাবেই অঙ্ক করতে হয়, পরীক্ষার সময় টাইম কম লাগবে। নর্মদা নদীর তীরে কোন শহর অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা জানো যে জব্বলপুর হয়ে যাবে অ্যান্সার। ওখান থেকে উৎপত্তি হয়েছে। আচ্ছা, এটা অ্যান্সারে ভুল ছিল। এ ইকুয়াল টু কত? 1। এর ভ্যালু 1। পি এ টি দেখো তিনটে অক্ষর আছে। পি মানে 16, এ মানে 1, আর টি মানে 20, যোগ করলে 37। এবার দেখো এখানেও কিন্তু তিনটে অক্ষরই আছে। পি এ টি বা ট্যাপ একই তো অক্ষর, তিনটে অক্ষরই আছে, তার মানে এর ভ্যালু যোগ করে দেখবা 37ই আসবে। দেখো 20 + 1 + 16। কি ঘুরিয়ে লিখবে ভাই? তাহলে এগুলো ঘুরিয়ে লিখবে না? রিজনিং এর সিস্টেম কি? রি- কি ঘুরিয়ে লিখেছে? কি বলে?
আচ্ছা, তোমাদের আমি ক্লিয়ার করছি, ওর 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 বক্তব্যটা ক্লিয়ার করছি, বুঝতে পারিনি বুঝতে দাও। এ মানে 1, ঠিক। পিএটি টোটাল মান কত পেলাম? 37 ভাই। টোটাল মান 37, এর ঘুরিয়ে যদি লেখা থাকতো তাহলে কত থাকতো? 73 থাকতো। এখানে কি 73 আছে ভাই? এখানে কি 73 আছে? এরকম কি আছে? নেই। নেই ভাই, তাহলে কি করতে হবে? এখানে যদি 37 এসছে মানে যোগফল 37 মানে এর যে যোগফল সেটাই আনবে, তাহলে এর যোগফলও 37। বুঝতে পেরেছো? অ্যান্সার অপশন এই হবে। এই যে তোমার রিজনিং এর ফান্ডা হচ্ছে কি, এই দিকে যেভাবে হবে, যে অ্যান্সারটা চাইছে সিমিলার ভাবে তোমাকে নিয়ে আসতে হবে, তবেই রিজনিং লজিক খাটবে। আচ্ছা, 18 দাগ। একটি ট্রেন ঘন্টায় 25 কিলোমিটার গতিতে, আচ্ছা এটা কত নম্বর ছিল গো? যেটা করলাম 17 নম্বর, তাই তো? অ্যান্সার এটা ক্লিয়ার করে দেবো আমি। 17 নম্বর, ওকে। একটি ট্রেন ঘন্টায় 25 কিলোমিটার গতিতে হাওড়া থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। যাত্রা শুরুর 5 ঘন্টা পর অপর একটি ট্রেন ঘন্টায় 25 কিলোমিটার গতিতে হাওড়া থেকে একই গন্তব্যস্থল, মানে একই দিকে যাচ্ছে কিন্তু, উদ্দেশ্যে যাত্রা করো, তবে কলকাতা থেকে কত দূরত্বে গিয়ে ট্রেন দুটো মিলিত হবে। এই তো অঙ্ক, রিজনিং, কিচ্ছু না। তাহলে যেটা আগে গেল, 5 ঘন্টা আগে গেল, সেই 25 কিলোমিটার করে যাচ্ছে, তাহলে কতটুকু এগিয়ে গেল? প্রত্যেক ঘন্টায় 25 করে যাচ্ছে, আরে 5 ঘন্টা আগে গেছে মানে 125। তাহলে ওদের ভিতরে যে ডিস্টেন্সটা তৈরি হয়ে গেল, তাহলে যখন দ্বিতীয় ট্রেনটা হাওড়া থেকে ছাড়ে, দুটোই কিন্তু হাওড়া থেকে বোম্বে যাচ্ছে, তাহলে প্রথম ট্রেনটা যখন হাওড়া থেকে 5 ঘন্টা আগে বেরিয়ে গেল, তার মানে কিন্তু ও কিন্তু 125 কিলোমিটার চলে গেছে। তাহলে দ্বিতীয় ট্রেনটা যখন স্টার্ট করলো, সেকেন্ড ট্রেনটা যখন স্টার্ট করছে, ওদের ভিতরে দূরত্ব কত তৈরি হয়ে গেল? এইটাই দূরত্ব তৈরি হয়ে গেল, এইটাই তো দূরত্ব তৈরি হয়ে গেল, তাই না? তাহলে মাথায় রাখবে এইটাই হচ্ছে ওদের ডিস্টেন্স। তাহলে ওদের ডিস্টেন্স কত হয়ে গেল? রিলেটিভ ডিস্টেন্স 125 মিটার কিন্তু এটা, হ্যাঁ। এইবার না, কিলোমিটার, কিলোমিটার, কারণ এটা কিন্তু কিলোমিটার আছে আর ঘন্টা আছে, ওকে, কিলোমিটার। এইবার দেখো, এখানে একই দিকে যাওয়া মানে গতিবেগ কি হবে? একদিকে 25 আছে, একদিকে 35, একই দিকে যাওয়া মানে গতিবেগ কি হবে? একই দিকে যখন যাবে ট্রেন, তখন রিলেটিভ স্পিড বিয়োগ হয়। তাহলে 35 থেকে 25 বাদ দিলে ভাই কত হবে? 10 হবে, ঠিক। 10 হয়ে যাবে ওর আপেক্ষিক বেগ। তবে কলকাতা থেকে কত দূরত্বে ট্রেন দুটি মিলিত হবে? টাইমটা ভাই কত পাচ্ছ তাহলে? টাইমটা কত পাচ্ছ? 12.5 ঘন্টা। তাহলে কে? 12.5। তাহলে দ্বিতীয় ট্রেনটা যেটা গেছে তার সঙ্গে 12.5, যেটা যেটা দ্বিতীয় ট্রেনটা স্টার্ট করলো তার সঙ্গে সে কিন্তু যাচ্ছে 12.5 ঘন্টা। তাহলে 12.5 ঘন্টা গুণ করলে কত আসছে? 35 ইন্টু 12.5 করো, যেটা আসবে সেটা অ্যান্সার। তো 35 ইন্টু 12.5 করলে এটা আসছে। বুঝতে পেরেছো? কে কে বুঝতে পারো যে 35 ইন্টু 12.5 এটা আসে? দেখে নাও যারা বুঝতে পারো না। 35 ইন্টু 12.5, ঠিক আছে, পয়েন্টটা তুলে দাও। আসছে 10। এখানে 5 25, 125, 5 2 10। তো 35 দিয়ে গুণ করা খুব সোজা ভাই, কত হয়ে যাবে? 35 ভিতরে 4 কবার যায় শিখিয়ে দিচ্ছি, দেখো। পঁচিশে কোনো সংখ্যাকে 35 দিয়ে গুণ করা কি হবে সিস্টেম? কবার যায়? 8 বার যায়, তাই 4 8 32, মানে 800 হয়ে গেল। এখনো কটা, কত বাকি? 3 বাকি। 3 মানে তিনটে 25, তিনটে 25 মানে 75, তাহলে 875 হয়ে যাবে। আর নিচে রয়েছে 2, 800 বারে 2 ভাগ করলে 437.5। নেক্সট, শব্দ কোন মাধ্যম দিয়ে যেতে পারে না? কি বলেছে? শব্দ কোন মাধ্যম দিয়ে যেতে পারে না? মাথায় রাখবে শূন্য মাধ্যমে কিন্তু শব্দ যেতে পারে না। তাহলে এইটুকু মাথায় রাখবে, শূন্য মাধ্যমে শব্দের বেগ 0, ঠিক আছে। আর আলোর ক্ষেত্রে কি? আলোর ক্ষেত্রে কিন্তু শূন্য মাধ্যমে সব থেকে বেশি যাবে আলো, ঠিক আছে। আলো কিন্তু শূন্য মাধ্যমে সব থেকে বেশি যায়। আর কঠিন মাধ্যমে সব থেকে বেশি যাবে কে? এটাই প্রশ্ন আসে কিন্তু, এটা ভুল করবে না। শব্দ কঠিন মাধ্যমে সব থেকে বেশি যায়। আর হচ্ছে, যেমন দেখো অনেক দূরে, যেমন পাইপে করে, মনে আছে তোমরা ছোটবেলায় খেলেছো কিনা জানি না, আমরা করতাম পাইপের এই মুখ দিয়ে কথা বলতাম, ওই মুখ দিয়ে শোনা যেত, মনে আছে? ভালো শোনা যেত, স্পষ্ট। তো ওটাই হচ্ছে কি, কঠিন মাধ্যমে বেশি যায়। নেক্সট, তাছাড়া একটা উদাহরণ যদি দিই, ট্রেন কত দূরে থাকে কিন্তু দেখবে ট্রেনের পাটিতে আওয়াজ কান পাতলে বোঝা যায়। এগুলো টেকনিকগুলো যদি ট্রেনের আশেপাশে বাড়ি থাকে দেখে নিতে পারো। আচ্ছা, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায়ই পরীক্ষায় আসে, তোমরা জানো। ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে বলা হয় কি সংবিধান এর জনক বলা হয়ে থাকে। গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রাকে কি বলা হতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার অনেকবার এসছে, ওটা কি হয়ে যাবে? দিনার। আর নিষ্ক, নিশক না, নিশক কি ভাই? নিষ্ক। নিষ্ক আর কি? নিষ্ক আর কি? মনা।
নিষ্কামনা, ঠিক আছে, কি ছিল দুটো নিষ্কামনা, দুটো মুদ্রার নাম, কোন সময়, বৈদিক যুগে, ঠিক আছে, বা আর্যদের। আর জিতল আর দাম কি, জিতল কি ছিল বলো দেখি, কে পারবে? না না, ইলতুৎমিশ নয়, জিতল, না না, ইলতুৎমিশ, ঠিকই বলেছো, ঠিকই বলেছো, জিতল টঙ্কা ইলতুৎমিশই। জিতল আর টঙ্কা কার সময়ের? তাহলে কোনটা, একটা হচ্ছে তামার, আরটা কি? তামা, ততে তামা, রূপা, ভেরি গুড। আমি এটা, এই ট্রিকটা আমি দিয়েছিলাম, ততে তামা, তুমি তখন ছিলে না গ্রুপে। ঠিক আছে, আর দাম, দাম, দাম কি? দাম হচ্ছে শেরশাহের মুদ্রা, তাহলে এই চারটেই ক্লিয়ার করে দিলে। ঠিক আছে ব্রাদার, নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? এই মাথায় রাখবে, এই তিনটে কিন্তু অপারেটিং সিস্টেম, অপেরা অপারেটিং সিস্টেম নয়, মুখস্থ রাখবে, মুখস্থ রাখবে এগুলো, এই তিনটে অপশনই, যেগুলো অপারেটিং সিস্টেম। আচ্ছা, এটা কি হবে এসে দেখো, জেড মানে কি 26, 26 থেকে ভি, ভি মানে কি 22, কত কমলো তাহলে? 4। তাহলে ভি থেকে, তাহলে 22 থেকে 4 কমলে 18, 18 মানে দেখো আর, তাহলে আর 18 থেকে 4 কমলে কত হবে? 14। 14 মানে এন দিয়ে শুরু, 14 মানে এন, এ দুটো অ্যান্সার হবে না। ঠিক আছে, এবার দেখো এখানে ডিফারেন্স কোথায় আছে, 3 নম্বরে কি ডিফারেন্স পাচ্ছ? এই 3 নম্বরটা দেখবো ডাইরেক্ট, ওয়াই মানে কত, 25, ওয়াই মানে 25, তো 25 থেকে 4 বাদ দিলে 21, 21 থেকে 4 বাদ দিলে কত, কিউ মানে 17, 17 থেকে 4 বাদ দিলে কত, 13, 13, 13 মানে 3 নম্বরটা এম হবে, 13 মানে এম, তো 3 নম্বরে এম কোনটা আছে, এটাই নেই, এটা অ্যান্সার। এইভাবেই ভাই স্পিডে করতে হবে, টাইমটা বাঁচাতে হবে। হুম, হ্যাঁ হ্যাঁ, বাহ, ও ভালো ধরেছে। দেখো, এক্স, কি বলছো দেখো, এইচ আই, জে এইচ আই কি কি, ও যে ডব্লিউ ওয়াই এক্স জেড, আচ্ছা, তারপর উল্টো করে, হ্যাঁ ঠিকই বলেছে, দেখো এইটা এদিকে যাচ্ছে, আবার এটা সোজা যাচ্ছে, এই বলছো তো, কিন্তু আসছে ভাই, তুমি বলছো ডব্লিউ এক্স, এইটা এই হবে, এস টি ইউ, হ্যাঁ এই একই বিষয়, এস টি ইউবি, হ্যাঁ হ্যাঁ, একই বিষয়, এস টি ইউবি, তাই তো আজকে ওপি কিউ আর, তো সিমিলারলি কোনটা আছে, ও বলছে সেটা কে এল এম এন, একটা মাত্র অপশন, তাই তো, হ্যাঁ এটা হয় ভাই, ভেরি গুড। রিজনিং এর কোনো নির্দিষ্ট নিয়ম থাকে না, অ্যান্সার হলেই হয়ে যাবে, তোমার লজিক ঠিক তো রিজনিং ঠিক, এই জন্য প্র্যাকটিস। দেখো ডি সি এবং ই এর মধ্যে, দেখো বলছে এখানে কি দ্বিতীয় লম্বা, দ্বিতীয় লম্বা চেয়েছি, ঠিক আছে, এটা বদমাইশি করেছিলাম আমি, ওখানে সিঙ্গেল লম্বা ছিল, তো দ্বিতীয় লম্বা চেয়েছি, তাহলে তোমাকে করতে হবে, আর দ্বিতীয় লম্বা যে না বলতো একবারে করতে করতে বেরিয়ে যেতাম, তাই না? দেখে নাও, ডি সি এবং ই এর থেকে লম্বা, তাহলে কি ডি, তোমরা কি করবে, যে লম্বা তাকে উপরে রেখে দাও, কি করবে, সবথেকে সোজা ফান্ডা, যে লম্বা তাকে উপরে রেখে দাও, ডি সি এবং ই এর থেকে লম্বা, তাহলে ডি সি বা ই এর থেকে লম্বা, কিন্তু সি আর ই এর কত আমরা জানি না, এখনো পর্যন্ত জানি না, ডি লম্বা পেয়ে গেছি এর মধ্যে। এ ই এর মতো লম্বা নয়, এ আবার কি ই এর মতো লম্বা নয়, মানে এদের থেকে ছোট, ঠিক। আবার কি বলছে, সি এর থেকে লম্বা, সি আবার কিন্তু এর থেকে লম্বা, মানে এই দুটো এখনো সি আর ইর ভিতরে এখনো কিছু পাচ্ছি না, থাকলে লম্বা, ওকে। ডি বি এর মতো লম্বা নয়, ডি আবার কি বি এর মতো লম্বা নয়, তার মানে নিশ্চয়ই কি বি সবার থেকে লম্বা, হয়ে গেল কিন্তু, ঠিক আছে, বুঝতে পারো, এটা হয়ে গেছে দেখো, তাহলে দ্বিতীয় লম্বা কে পাচ্ছি, ডি পাচ্ছি, কে কে বুঝতে পারলেন এটা? হ্যালো, শোনা যাচ্ছে না নাকি? ভেরি গুড। দেখো নাম্বার ম্যাথমেটিক্স, নাম্বার সংখ্যা, ঠিক আছে, এই যে নাম্বার সংখ্যাটা কিসের মধ্যে থাকে, এইটা অনেকে বুঝতে পায়নি, অনেকে বলছে দাদা এটা তো নোটস, নোটস আছে, নোটস কি মিউজিকে, অনেকে বলছে মিউজিক হবে, ঠিক আছে, দেখো এখানে মিউজিক আসবে না ভাই, যেখানে অ্যান্সার ছিল মিউজিক ছিল না, এটা পিওয়াই কিউ না কোথায় থেকে নেওয়া, বলে দিই দেখো, নাম্বার ম্যাথমেটিক্স, এটা তোমার এটা আগেও আমি একবার পরীক্ষায় দিয়েছিলাম, যারা অনেক পুরনো স্টুডেন্ট তারা জানে, ম্যাথমেটিক্স এ নাম্বার বা একটা সংখ্যা থাকে, নোটস যখন বলেছে, তাহলে নোট মানে কি টাকা, ঠিক আছে, 1 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকার নোট, ঠিক আছে, এটাও মুদ্রার সঙ্গে সম্পর্কিত হবে, ঠিক আছে।
ঠিক আছে, মুদ্রার সঙ্গে সম্পর্কিত নোট বলি না আমরা, 1 টাকার নোট, 2 টাকার নোট, সেই হিসাবে নোটটা নিয়েছে। কারণ এখানেও কিন্তু নাম্বার নিয়েছে, মানে সংখ্যা। হ্যাঁ, সেই হিসাবে কিন্তু এটা কারেন্সি অ্যান্সার নিয়েছিল ওরা। মাটি নিয়ে পড়াশোনাকে কি বলে, এটা সবাই জানো, পেডোলজি বলে। ঠিক আছে, আর পেডোকাল কি, পেডোকাল, পেডাল ফার, এগুলো কি পটজল মৃত্তিকা। এসবিআই এর আগের নাম কি? তাহলে দেখো, এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কবে গঠিত হয়েছিল? 1921। আর ইম্পেরিয়াল ব্যাংক থেকে এসবিআই ব্যাংক কবে হয়েছিল? 1955। মাথায় থাকবে। সাংখ্য দর্শন পরীক্ষায় খুব আসে, কার এটা? কপিল মুনির লেখা। কপিল, কপিল। চুজ দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ট্রিভিয়াল মানে তুচ্ছ বা তাৎপর্যহীন, কোনটা হবে অ্যান্সার? স্টুপিড, বোকা, রিলিভেন্ট, প্রাসঙ্গিক, আনপপুলার মানে পপুলারিটি, মানে আনপপুলার মানে কি, মানে পপুলার নেই যে। ঠিক আছে, ইনসিগনিফিক্যান্ট হয়ে যাবে। তাৎপর্যপূর্ণ নয় যে, ইনসিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ, আর ইনসিগনিফিক্যান্ট মানে তার বিপরীত, তো ট্রিভিয়াল হয়ে যায়, তুচ্ছ বিষয় যেটা, যার গুরুত্ব নেই সে কি তুচ্ছ বিষয়। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে কারেক্ট স্পেল কোনটা হবে? অপশন ডি হয়ে যাবে, এক্সেলেন্স। এক্সেলেন্স হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটাও কিন্তু PYQ। শর্টেন্ড ফর্ম অফ এ ওয়ার্ড অর ফ্রেজ ইজ কল্ড, মানে কোনো একটা শব্দ বা একটা ফ্রেজ বা একটা সেন্টেন্সকে আমরা শর্ট করি, এক কথায় বলি, সেটাকে কি বলে? ওনার সাবস্টিটিউশন না কিন্তু, এটাকে কি বলে? অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্তকরণ। ঠিক আছে, কি বলা হয়? অ্যাব্রিভিয়েশন বলে। সংক্ষিপ্তকরণ, সংক্ষিপ্তকরণ বলা হয়। নেক্সট, সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। বলছে দ্য স্টেট অফ হেভি আনন্যাচারাল স্লাম্বার। তো হেভি আনন্যাচারাল স্লাম্বার অবস্থা, সেটাকে কি বলে? ইনসোমনিয়া বলা হয়, ইনসোমনিয়া। নেক্সট দেখে নেবো, টু টক, এগুলো মুখস্থ করবে ইডিয়ম গুলো। টু টক শপ, টু টক শপ দোকানের উপরে কথা বলা, তার মানে কি? টু টক শপ মানে, টু টক শপ মানে কি? টু টক অ্যাবাউট বিজনেস। দেখো শপ মানে, তুমি ভাবো তুমি দোকান নিয়ে কথা বলছো, এইভাবে মুখস্থ রাখতে পারে মানেটা, যে টু টক শপ, টক মানে তো কথা বলা, আর দোকান, শপ মানে দোকান, দোকান নিয়ে কথা বলে, দোকান নিয়ে কথা বলে, সেটা কিসের গল্প হতে পারে? দোকান কিসের গল্প হয়? বিজনেসের গল্প তো সেটা, দোকান নিয়ে গল্প মানে। তো সেই মনে রাখবে, টু টক অ্যাবাউট বিজনেস। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত এত দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? এই টাইপের অঙ্ক তোমরা কি করবে? আমি শিখিয়েছি ভাই, যে এলসিএম করে করতে গেলে টাইমটা নষ্ট, আমরা ওটা করব না, আমরা দেখবো। দেখো, আমি লং করে করবে না ভাই, আমি কিভাবে শেখাচ্ছি সেটা দেখার চেষ্টা করো, ব্যাস, ইজিলি করে দিচ্ছি। প্রথমটাকেই দেখবে, প্রথম দেখো, প্রথম কি রয়েছে? সবসময় চেষ্টা করবে 3 আর 9টাকে নিয়ে আসার। তো এখান থেকে নেবো কি, 3 এ 4 12, 3 আর 4 আছে, কি রয়েছে? উৎপাদকে বিশ্লেষণ করবে। তাহলে 12কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 3 আর 4, তো কি বলছে অঙ্ক? দেখো, যদি 12 দিয়ে যে সংখ্যাটা ভাগ যাবে, তাহলে গ্যারান্টি তার উৎপাদক দিয়ে ভাগ যাবে 3 বা 4 দিয়ে। এবার 3 বা 4-এর তো আমরা কি বিভাজ্যতার নিয়ম জানি, যা জানো না মুখস্থ করে নেবে। ঠিক আছে, চঞ্চল ঘোষের বই বা সুবির দাস প্রত্যেকটা বইয়ে বিভাজ্যতার নিয়ম আছে, তো 3-এর বিভাজ্যতার নিয়ম আর 4-এর বিভাজ্যতা। আগে দেখবো 4-এর বিভাজ্যতার নিয়ম। তো 4-এর বিভাজ্যতার নিয়ম বলছে কি, শেষের সংখ্যা দুটো যদি 4 দিয়ে ভাগ যায়, পুরো সংখ্যাটাই ভাগ যায়, তাহলে শেষের সংখ্যা দেখো 35কে আমরা ভাগ করতে পারি না 4 দিয়ে, তাহলে এটা হতে পারে না অ্যান্সার, এটাও হতে পারে না অ্যান্সার। হয়ে গেল, তাহলে এর গল্পটা শেষ। কারণ এই দুটো 80ও ভাগ করা যাবে, 20ও ভাগ করা যাবে, তাহলে ওটা দিয়ে আর কাজ নেই। এবার 3 দিয়ে দেখবো, 3 দিয়ে ফরম্যাট কি বলছে, যদি সংখ্যাগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যায়, অবশ্যই সংখ্যাটা ভাগ যাবে। তাহলে এখানে দেখো কি বলছে, 8 7 15 আর 9 ভাগ যাচ্ছে, 7 8 দিন 9 9 9 18, তাই দুটোই ভাগ যাচ্ছে, এটা নিয়েও কোনো গল্প হলো না। ঠিক আছে, আবার দেখো এখানে রয়েছে কি 3 9 7 বা 18, 9 2 18, কি 9 2 18, কি 9 2 18, দেখো 3 5 15, মানে 3 দিয়ে ভাগ যাবে আর 5 দিয়ে তো ভাগ যাবে, সে শূন্য আছে মানে। ঠিক আছে, এটাও ক্লিয়ার হয়ে গেল। এগুলো কিন্তু স্পিডে করবে। দেখো 27-এও 3 নং 27, তাই 9 দিয়ে যদি ভাগ দেয় অবশ্যই যাবে, তাই 9 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে যাচ্ছে না সেটা দেখলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো। তো এটা কিন্তু 9 দিয়ে ভাগ যায় না, এটা ভাগ দিয়ে যায় না, 9 দিয়ে ভাগ এটাই যায়। তো এটাই বোঝার চেষ্টা করবে, যখন দেখবে 9 বা 3 আছে সেইগুলোই কালেক্ট করবে, কি 9 বা 3 আছে সেইগুলোই কালেক্ট করার চেষ্টা করবে, ইজি হয়ে যাবে। আমি বলবো ভাই, যেখানে তুমি 9 দেখতে পাচ্ছ, যার উৎপাদক, সেটাকে আগে নেবে, কারণ 9 দিয়ে দেখতে পেলেই নিয়ে নেবা, কেন বলছি, কারণ খুব ইজি হয়ে যায়। কারণ যেগুলোর যোগফল 3 আর 9-এর বিভাজ্যতার নিয়মটা কিন্তু সেম আছে, যে সংখ্যাগুলোর যোগফল যদি ভাগ যায়, অবশ্যই পুরো সংখ্যাটাই ভাগ যায়। নেক্সট দেখে নেব, 35 দাগেও দেখো একটা অঙ্ক ছিল, বলছে এ একটি কাজের 1/3 অংশ। দেখো এটাও কিন্তু এই চৌবাচ্চার মধ্যেই করবো, কিন্তু আমাকে এখানে দেখে নিতে হবে 3 ভাগের ভিতরে 1 ভাগ করতে 5 দিন লাগিয়ে দেয়। তাই 3 ভাগের ভিতরে 1 ভাগ করতে 5 দিন লাগায়, তাহলে 3 ভাগ হচ্ছে মোট কাজ। 3 ভাগ যদি মোট কাজে কতটুকু লাগাবে?
এটাকে কে বোঝো না? 1/3 মানে কি 3/1 ভাগ, তাহলে 3/1 ভাগ মানে মোট কাজ যদি 3 হয় সেক্ষেত্রে 1 ভাগ করতে ওর 5 দিন লেগে গেল, তাহলে 3 ভাগ করতে 3×5 15 দিন লেগে যাবে, সিম্পল। আবার দেখো বলছি বি ওই কাজটি 2/5 অংশ একই কাজ কিন্তু, তাহলে একই কাজ ওর লেগে গেল কত 15 দিন, ঠিক আছে, এর লাগলো 15 দিন, এইভাবে বের করে নিতে হবে। সরাসরি প্রত্যেকটা অঙ্ক থাকে না যে এই একই কাজ এই এতদিনে করছে এতদিনে, আমার বের করে নিতে হবে। সিমিলারলি দেখো এখানে বলছি ওই কাজটি বি 5/2 মানে কি 5 ভাগের ভিতরে 2 ভাগ করতে 10 দিন লাগছে, তাহলে 5 দেখো 5-এর ভিতরে 2 ভাগ করতে কয়দিন লাগলো 10 দিন লাগলো, তাহলে কত গুণ এটার 5 গুণ। সিমিলারলি তাহলে 5 ভাগ করতে কত টাইম লাগবে, এরও 2 গুণ করে দেয়, এরও 5 গুণ করে দাও, 25 দিন লাগবে। তার মানে কি এর মোট কাজটা করতে যে অ্যাকচুয়াল যে কাজ সেই কাজটা করতে 15 দিন লাগলো, আর বি এর লাগলো কি 25 দিন। ব্যাস ভাই, এবার কিন্তু এদের এলসিএম করবো আমরা, করে একত্রে কাজটা যেভাবে আমরা নলচৌবাচ্চা করলাম সেভাবে করে দেবো। তাহলে ভাই এ করছে 15 দিনে মোট কাজটা, আর সেই একই কাজ এ করছে 25 দিনে। ব্যাস এলসিএম করবো, মোট কাজ পেয়ে যাবো। তো এদের এলসিএম কত হয় ভাই 75 হয়, কত হয় 75 হয় এদের এলসিএম, তোমরা দেখে নিতে পারো। দেখো 5 15 75, 3×5 ভাই 75। অ্যান্সার কি চাইছে একত্রে কদিনে করবে, তাহলে একত্রে যদি দেখি তাহলে 5 আর 3 8 করে করছে এক এক দিনে, তাহলে 75 ইউনিট কত করবে, 75 ইউনিট কত করবে একদিনের কাজ দিয়ে ভাগ করে দাও পেয়ে যায়, তাহলে 75/8 অপশন নাম্বার এ। এইটুকু মেন ফান্ডা হচ্ছে এই জায়গাটা, আর কিছু না, এইটুকু তো সোজা তোমরা পারবে। নেক্সট, একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি, খুব ভালো অঙ্ক এটা। একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 2 মিটার এবং পেছনের চাকার পরিধি 3 মিটার। হ্যাঁ, কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা 10 বার বেশি ঘুরবে? তাহলে কমপক্ষে মানে কি, কমপক্ষে মানে কি, কমপক্ষে বললে লসগু করতে হবে ভাই, তাহলে 3 আর 2 লসগু কত হয় 6, কতবার, তাহলে এক একবারে 6, ঠিক আছে, এক একবারে 6, হ্যাঁ এক একবারে 6, আর বলছে 10 বার ঘুরবে পেছনের চাকা অপেক্ষা এত, তাহলে বলছে কতবার ঘুরতে হবে, তাহলে কত দূরত্ব যাবে, তাহলে এক একবারে ওরা 6 মিটার করে যাবে, ঠিক আছে, তাহলে 10 বার ঘুরেছে মানে কতবার যাবে, একবারে বেরিয়ে যাবে, এটা 16×60, আর কিছু করার দরকার নেই তোমার, 60 মিটার অ্যান্সার। হ্যাঁ, কমপক্ষে বলে গসাগু কি বলেছি, কমপক্ষে লসাগু, বেশি বেশি মানটা হয় গসাগু ভাই। হ্যাঁ, তাকে মুখস্থ করার দরকার নেই, কমপক্ষে কত দূরত্ব বলছে, কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা এতবার বেশি ঘুরবে। তাহলে তোমাদের আমি আরো একটা ইজিলি আর একটা করে দিতে পারি। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে, তো 10 বার বেশি ঘুরবে, 10 বার যদি বেশি ঘুরে, একটা সিম্পল লজিক বুঝো, তাহলে কমপক্ষে বলেছে মানে এলসিএম, তো এই হয় একই বিষয়, কমপক্ষে মানে এলসিএম করতে হবে, ঠিক আছে, আর 10 বার ঘুরছে মানে কতবার হয়ে গেল টোটাল, 3×2 6, 6×10=60। ওকে, এটা হবে না, কিছু নেই। নেক্সট, সুষম ষড়ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে, ষড়ভুজ মানে 6টা বাহু, হ্যাঁ, উৎপন্ন বহিস্থকোণের পরিমাণ কত ডিগ্রি? তো এখানে তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি ভাই, যারা জানো না মাথায় রাখবে, অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ সমান সমান কয় ডিগ্রি হয়, একটা অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের টোটাল 180 ডিগ্রি হয়, এই সূত্রগুলো মুখস্থ রাখবে। আর বহিস্থ কোণ ইকুয়াল টু কি হয়ে যাবে, এই যে কটা দেয় সেখানে এখানে দেখবে বহিস্থ কোণ ইকুয়াল টু কি হয়ে যাবে, বহিস্থ কোণ ইকুয়াল টু তুমি 360 ডিগ্রি বাই বাহু, 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা, বাহু সংখ্যা, বাহু মানে বাহু সংখ্যা, ঠিক আছে। আর আরটা আসে কি, বাহু সমান বাহু বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে উল্টো হয়ে যাবে 360 ডিগ্রি বাই বহিস্থ কোণ, ঠিক আছে। এই তিনটে সূত্র দিয়ে কিন্তু তুমি পুরো পলিগন অঙ্ক মানে কি, যে বিভিন্ন বহিস্থ কোণ অন্তস্থ কোণ বাহু সংখ্যা বের করতে পলিগন যেটা পুরো ক্লিয়ার করতে পারবে, এই তিনটে মাথায় রেখো, কিচ্ছু নেই একদম। কেন হয় কি জন্য হয় আমার দেখবে একটা ভিডিও দেওয়া আছে, ওখানে যাবে কেন 180 ডিগ্রি হয়, কেন 360 ডিগ্রি হয়। হ্যাঁ, আমি একটা ক্লিয়ার করে দিচ্ছি যে কেন 180 ডিগ্রি হয়। আমি মনে করো ষড়ভুজ যদি আঁকি, 1 2 3 5 6, দেখো 180 কেন বলে, দেখো তাহলে আমি বহিস্থ কোণ মানে কি, আমি যদি পুরো বাহুটা বের করে দিই তাহলে এটা কি হয়ে গেল, বহিস্থ কোণ হয়ে গেল না? তো এই যে এই কোণটা আর এই কোণটা মিলে তাহলে একটা সরলরেখার উপর একটা সরল কোণ হলো না, এটা মিলে টোটাল, এটা কি অন্তঃকোণ মিডিলে, আর এটা বাইরে, বুঝতে পেরেছো? তাহলে এইটাতে এইটা কি, এটা তাহলে সরল কোণ, সরল কোণের মান কত হয় এ ভাই 180 ডিগ্রি হয়, ওই জন্যই অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ 180 ডিগ্রি, ঠিক আছে। আবার দেখো বহিস্থ কোণ কেন 360 ডিগ্রি, তুমি প্রত্যেকটা বহিস্থ কোণকে যদি তুমি বাড়াও না, এই যে বাড়াও ভাই, প্রত্যেকটা বহিস্থ কোণকে বাড়াও তুমি, প্রত্যেকটা বহিস্থ কোণকে তুমি বাড়াও, প্রত্যেকটা বহিস্থ কোণকে বাড়াও,
বাড়িয়ে এদের যে টোটাল মানটা না বৃত্ত টাইপের হয়ে যায়, কি হয়ে যায়, একটা বৃত্ত টাইপের হয়ে যাবে। ঠিক আছে, আর বৃত্ত মানেই যদি করা হয় দেখা যায় কি একটা বৃত্তের সমান হয়ে যায় এরা। মাথায় রাখবে তাহলে কি এই যে কোণটা এই যে কোণটা এদের যোগফল করলে 360 ডিগ্রি আসে। বুঝতে পেরেছো, ওইটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ এর টোটাল মান মাথায় রাখবে, তাহলে বহিস্থ কোণের টোটাল মান কত হয়, 360 ডিগ্রি। তাহলে একটা টোটাল বহিস্থ কোণের মান হয় 360 ডিগ্রি। তার জন্য তো যে কোনো একটা, কতগুলো বাহু, ছটা বাহু, ছটা কোণ আছে, তার জন্য বাহু সংখ্যাতে ভাগ করতে হয়। এইগুলো বিষয়, আর কিচ্ছু না। তো এই তিনটে জিনিস মাথায় রাখবো। তাহলে এখানে আমাদের কোন ফরম্যাটটা কাজে লাগবে, 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। তাহলে বাহু সংখ্যা সুষম ষড়ভুজ বলেছে, ষড় মানে কি 6, 6 ভাগ করি কত হয়ে যাবে ভাই, 6 6 36 মানে 60 ডিগ্রি। সবার ক্লিয়ার তো? বোঝাবো না বলে বুঝিয়ে দিলাম চ্যাপ্টার। সবার ক্লিয়ার আছে তো? এইভাবেই কিন্তু ভাই অ্যানালাইসিস করতে হয়। যারা নতুন আছে তাদের বলবো এইভাবে অ্যানালাইসিস করো, দেখবে তোমাদের এমনি ডেভেলপমেন্ট 1 মাসে হয়ে যাবে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, ভয় পেয়ে কোনো কিছু উদ্ধার হয় না। 15,000 টাকা 2 বছরে একটি নির্দিষ্ট বার্ষিক সুদের হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 96 টাকা হলে, এই যে 2 বছরের পার্থক্যই পরীক্ষায় আসে। হ্যাঁ, পরীক্ষায় 2 বছরই আসবে। আর তার জন্য একটা সূত্র হয়, শুধুমাত্র 2 বছরের জন্য এটা অ্যাপ্লিকেবল। ডি ডি মানে ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু R/100 ইন্টু R/100। এটা হচ্ছে সূত্র, মুখস্থ রাখবে। ঠিক আছে, ডিফারেন্স বা পার্থক্য যখন দেওয়া থাকবে এই গল্পটা করবো আমরা। তাহলে 3 বছরে এইভাবে আসবে না, এইভাবে হবে না ভাই, এটা আলাদা সূত্র। ওই জন্য আমি বলেছি একমাত্র 2 বছরের ক্ষেত্রে এটা করবে, আর বাদ বাকি সব টেবিল ফরম্যাট করবা। এটাও টেবিল ফরম্যাটে আসবে, কিন্তু এখানে করার কোনো প্রশ্ন হয় না। টেবিল ফরম্যাট এখানে জটিল লাগবে তোমাদের। তো 2 বছরের ক্ষেত্রে ইউজ করবো এখানে 96 ইকুয়াল টু পির ভ্যালু বলেছে 15,000, ওই জন্যই তো বললাম জটিল লাগবে। 15,000 ইন্টু R/100 ইন্টু R/100 ভাই। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করলে তুমি কিন্তু আর এর ভ্যালু ইজিলি পেয়ে যাবে। দেখো, দুটো শূন্য কেটে দিলাম, একটা শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম। ব্রাদার এদিকে দেখো, আমরা যদি বলি 3 5 ব্রাদার 15 হয়। 3 5 15, ভেরি গুড। আবার দেখো এখানে 5 2 10 হয়, হলো। আবার দেখো সমান সমানে এপার ওপারে কিন্তু কাটাকুটি যায়, তোমরা শিখেছো কি জানি না, সমান সমানের উপরে উপরে কাটাকুটি যায়, তো এখানে কেটে দেবো আমরা। তো 3 দিয়ে কাটলে কত হবে, 3 3 নয়, 3 2 6 32 ভাই। কত হয়, 32। আচ্ছা, কোনো কিছু মিস্টেক করেছি দেখো তো? না, মিস্টেক করিনি, মিস্টেক করিনি। তাহলে কি R² ইকুয়াল টু কত হয়ে যাবে, দেখো ওপরে 32 আর নিচেই 2, তাহলে কোনাকুনি গুণ হয়ে যায়, তাহলে 32 64। শুধু আর সমান সমান কত যাবে, √64। ঠিক আছে, √64। এবার দেখো কেন কেন √, হয় মাথায় রাখবে, এই পাশে যদি স্কোয়ার হয় ও পাশে যখন নিয়ে যাবে স্কোয়ারটা রুট হয়ে যায়। ঠিক আছে, তাহলে √64 মানে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। ঠিক, তাহলে 8% অ্যান্সার অপশন নাম্বার। এই জন্য এটা মাথায় রাখবে, ডি ইকুয়াল টু পি ইন্টু R/100 ইন্টু R/100। আচ্ছা, নেক্সট দেখে নেবো। একবারে দেখাবো ভাই, ডাটা নেই। আমি 3 বছর দেখাইনি ভাই তোমাকে, আমি ওই যে একটা অঙ্ক করলাম টেবিল ফরম্যাটে, এই যে দেখালাম, মনে নেই? 800 টাকা 800 টাকা আসলো, দেখালাম ভাই, ওটাই তো হয়ে গেল। হ্যাঁ, টেবিল ফরম্যাটে করবে, ইজি হয়ে যাবে। এই 40-এর ডবল 80, এখানে 80 হলো, এখানে আর কত এসেছিল, 2 এসেছিল। তাহলে পার্থক্য এইটুকুই, পার্থক্য এইটুকুই। ঠিক আছে, তাছাড়াও আবার বেরিয়ে যাবে। দেখো এবার এই মনে করো ওখানে আমি পেয়ে গেলাম, এখানে আমার কি বলেছিল, কি কি বলেছিল আমি বলো, আমি করে দিচ্ছি। এখানে তোমার তো পার্থক্য চাইবে, ওখানে পার্থক্য থাকবে। ওখানে দেখো এখানে তো পার্থক্য বলে দিয়েছে, তো 3 বছরের পার্থক্য ওরকম যদি থাকে তুমি একটা ক্যালকুলেশন করবা। এবার থাকবে না, ওটা অন্যভাবে থাকবে। 3 বছর দেয় না, এটা মাথায় রাখবে, 3 বছর দেয় না, এখনো দেয়নি, আশা করি দেবে না। ও চাপ নিয়ে লাভ নেই, পার্থক্য দেয় না তো। আর দিলেও, হ্যাঁ, কি হচ্ছে, হ্যালো, আচ্ছা, ও ক্লিয়ার হয়ে যাবে। এখন শোনা যাচ্ছে তো? চলো, ভোরের পাখি নামে কে পরিচিত, ভোরের পাখি পরীক্ষা আসে, বিআইলাল চক্রবর্তী। তোমাদের নোটে দেওয়া আছে, তোমাদের গতকালকে নোটে মনে ছিল। কোন সম্রাট সুলিকুল প্রবর্তন করে, সুলিকুলকে, সুলিকুল আকবর প্রবর্তন করেছিল। সিগারেটের লাইটারে কোন গ্যাস থাকে, পারা উচিত। অ্যান্সার হয়ে যাবে কিন্তু বিউটেন। যদি বলতো এলপিজি, এলপিজির ভিতরে কি হয়ে যাবে, এলপিজি তোমাদের ক্লিয়ার করেছিলাম, বিউটেন আর প্রোপেন, বিউটেন প্রোপেন। আচ্ছা, মিথেনের সংকেত কি, পরীক্ষা আসে, CH4। ক্লোরোপিক্রিন কি, ক্লোরোপিক্রিন কি, হ্যাঁ, কাদানে গ্যাস, ভেরি গুড। কাদানে গ্যাস হচ্ছে ক্লোরোপিক্রিন, মাথায় রাখবে। হুম,
আমরা ব্যবহার করি তো। পশ্চিমবঙ্গের বিধান পরিষদের বিলোপ 1969। তো বর্তমানে কটা রাজ্যে আছে কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা বলো কে কটা রাজ্যে আছে, আমি বলবো না। বিধান পরিষদ, বিধান পরিষদ বলো, হচ্ছে হচ্ছে বলো। ঠিক বলো, জায়গার মধ্যে কেউ ভুল বলনি। আটটা বাকি, বলো। আট, একদম ওইদিকে হয়ে গেছে। ঠিক আছে, ও তিনখানা তিনখানা ছখানা পেয়ে গেছি। এবার যারা কমেন্ট সেকশনে দিয়ে দাও, ঠিক আছে। তো 69, 1969 পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে বিধান পরিষদ ছিল। আবার শ্রীমতী মমতা ব্যানার্জি কিন্তু বলেছেন যে হচ্ছে বিধান পরিষদের কথা চালু করবে, তো এখনো ওটা হয়নি। আচ্ছা, বিশ্ব প্রাণী দিবস কবে পালিত হয়? 4 অক্টোবর। 2 অক্টোবর কি বলো দিনি, বলো। 2 অক্টোবর কি আছে? আচ্ছা, গান্ধী জয়ন্তী আছে 2 অক্টোবর। আর 5 অক্টোবর কি আছে? একদম ওয়ার্ল্ড টিচার ডে, ভেরি গুড। ভেরি গুড, ওয়ার্ল্ড টিচার ডে, ভেরি গুড। থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যানবিট, মাথায় রাখবে। একটা হচ্ছে থমাস, থমাস আর একটা হচ্ছে উবের। উবেরটা হচ্ছে ফিমেল, উবেরটা হচ্ছে ফিমেল ব্যাডমিন্টন কাপ। আর একটা থমাস হচ্ছে মেন ব্যাডমিন্টন। ওটা আসার মতো না, তোমরা একটু জেনে রাখলে আর কি। fill in the blanks with the appropriate preposition. she has the passion, প্যাশন এবারে কি আছে? ফিক্স প্রিপোজিশন বলো। প্যাশন ফর, প্যাশন প্রো না, প্যাশন ফর। প্যাশনের পরে বসে অলওয়েজ ফর, মাথায় রাখবে। রাম ওয়াজ ক্লিনিং, দেখো তোমাদের আমি নোটেও লিখে দিয়েছিলাম, দেখবি ভয়েস চেঞ্জের নিয়ম মনে হয়। তো ওয়াজ ক্লিনিং, ওয়াজের পরে ভার্বে আইনি থাকলে কি আনতে হয়? ওয়াজ প্লাস বিইং। তো ওয়াজ প্লাস বিইং কোনটা আছে? ওয়াজ প্লাস বিইং এটাই নেই, তাহলে দূরত্ব একটা। এবার দেখো, ও আর কি বলেছিলাম, অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে সাবজেক্ট হিসেবে। অবজেক্টটাকে আগে এটাই নেই, তো এটা অ্যান্সার। সিম্পল, ভয়েস চেঞ্জ একদম সিম্পল। আমি যেভাবে শিখিয়েছি আশা করি কারো প্রবলেম হয় না। এই ন্যারেশন চেঞ্জ সিম্পল হয়েছে কেন? এসে এখানে পাস্ট টেন্সে আছে, পরেরটা প্রেজেন্ট টেন্স আছে, জাস্ট পাস্ট টেন্স করে দেবো, হয়ে যাবে। আর ওই যে সন ফর্মুলার মতো যে আইকে পরিবর্তন করতে হবে সাবজেক্ট অনুযায়ী, দেখো তাহলে হি সেইড দ্যাট প্রত্যেকটাই আছে। ওকে, তাহলে এটা নিয়ে আমার কাজ নেই। আই রয়েছে, আই থাকলে কি হবে? সাবজেক্টকে দেখে চেঞ্জ হবে। সাবজেক্টে কি আছে? হি আছে, তাহলে হি করতে হবে। তাহলে এটাতে অ্যান্সার হবে না। ক্লিয়ার? এবার দেখো, এটা রিপোর্টিং ভার্ব কিসে আছে? পাস্ট টেন্সে আছে, তাই রিপোর্ট স্পিচ আমাদের কি করতে হবে? পাস্ট টেন্সে করতে হবে। তাহলে এটা হ্যাজ তো আর পাস্ট টেন্স না, তাহলে এটাও হবে না অ্যান্সার। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। হি সেড দ্যাট হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, নান অফ দিস কিন্তু হবে না। নেক্সট, উই হোপ দ্যাট ফাদার ড্যাশ সুন, মানে আমরা আশা করি যে বাবা খুব দ্রুত আসছেন। দ্রুত আসছে, বাবা খুব দ্রুত আসে। সুন রয়েছে, তার জন্য ইউজ করবো কি? প্রেজেন্ট টেন্স ইউজ করবো, ঠিক আছে। কামিং সুন লিখি না, কামিং সুন, তো ইজ কামিং করে দেবো। হ্যাঁ, উই হোপ দ্যাট ফাদার ইজ কামিং সুন। ক্যালকাট্টাকে এই লেখা হচ্ছে উইল কাম। সুন, সুন রয়েছে বলে এখনই শীঘ্রই আসছে। সুন মানে কি? আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করব। আমি যদি বলতাম যে আমার বাবা আসবে, শীঘ্রই আসবে তো আর বলা যায় না। ফিউচার টেন্স হলে শীঘ্রই আসবে বলতে পারো আমি। একটু ভাবো, শীঘ্রই মানে কি? আমি বলবো শীঘ্র মানে খুব দ্রুত, সুন মানে তাড়াতাড়ি বা দ্রুত, মানে এক্ষুনি আর কি, এরকম বিষয়। সুন মানে শীঘ্রই, শীঘ্রই মানে তো আর সেই ফিউচারকে বোঝাচ্ছি না আমরা। বুঝতে পেরেছো? সুন মানে এখন, প্রেজেন্ট সময়কে বোঝায়, মাথায় রাখবে। সুন অর্থটা কি? প্রেজেন্ট সময়কে বোঝায়। তো এই নিয়ে একটা নোট তৈরি করছি, চেষ্টা করছি করে দেওয়ার, যে কোথায় কি নিয়ম সেটা চেষ্টা করে তোমাদের দিয়ে দেবো, চাপ নিও না। উই হোপ দ্যাট ফাদার ইজ কামিং সুন। হ্যাঁ বলো। শীঘ্রই আসছে, তাহলে কামিং সুন, একদম একদম। তাহলে মুভি আসছে বলি আমরা, কামিং সুন। উইল কাম বলি না। ভেরি গুড, ভেরি গুড। তাহলে সেই হিসেবে ওটা প্রেজেন্টে আমরা ইউজ করে দেখি সুনটা, একদম একদম, ভেরি গুড। এই তো, এই আউট নলেজ একটু কাজে লাগাতে হবে। এবার ক্যালকাটা কি বলছে? এধান কালকাটা, এর গল্প করেছি, এখন গল্প করার টাইম নেই। ক্যালকাটা, ঠিক আছে। তো এখানে এরা দুই ভাগে ডিভিশন করেছে। প্রথম কি করে দেখো, এই সিটাকে নো পরিবর্তন, এই এটাকে নো পরিবর্তন, ঠিক আছে। এখান থেকে ডাইরেক্ট আমরা আগরতলাটাকেও করে নেব। আগরতলা, স্ক্রিন দেখা যাচ্ছে না? উড়ে গেছে?
তোমার নেটওয়ার্কে প্রবলেম ব্রাদার। দেখো এবার এখানে দেখো তারপরে কি করেছে, এইবার ওরা মাঝখানটা কাট আউট করেছে, করে কি করছে দেখো, দেখো এএলসি কি লিখছে, আচ্ছা এখান থেকে না কাট আউট চারটে, এইখান থেকে এখান থেকে কাট আউট চারটে চারটে করে কাট আউট, কি করছে এএলসি, তো কে কি লিখছে সিএলএ, উল্টো করে দিচ্ছে, মানে এই দিক দিয়ে লিখে দিচ্ছে, মানে সিএলএ, বোঝা গেল, মানে এরকম করে দিল। সিমিলারলি এটা আমরা নো চেঞ্জ করবো, এটাকেও আমরা নো চেঞ্জ করবো, তাহলে এটাকে কাট আউট করে দেবো, মিডিলটা সেম রাখবো, তাহলে কি হয়ে যাবে এ, এখানে আর হয়ে যাবে, এখানে এ, এখানে জি, তাহলে এটাকেও তাই করবো কাট আউট করে। এইবার দেখো এটাকেও যদি কাট আউট করি আমরা, আমি মিডিলে রাখবো, তাহলে এটা হবে এল, এটা এ, এটা টি, কোনটায় আছে দেখো ভাই, এটা যে আরোগ্যলতা, কোনটায় আছে আরোগ্যলতা, আরোগ্যলতা অপশন, অপশন সি রয়েছে আরোগ্যলতা, ঠিক আছে এই হবে, এটা হচ্ছে রিজনিং। আর তারপরে সুদীপ একটি লাইনের উভয় দিক থেকে মাঝখানে দাঁড়িয়ে, তাহলে সুদীপ এইখানে দাঁড়িয়ে, তার মানে কি মধ্যমান, মিডিল মান, গড়ের অঙ্কের মতো, এই মিডিল মান। বলছে লাইনটিতে মোট 41 জন, ওই কোনো দেখো এই ইংলিশ বাংলা তো বুঝেই যাচ্ছে নিশ্চয়ই, তাহলে বাংলায় রয়েছে, এটা ইংলিশে নেই, এক আছে তো, এটা 8 তো বোঝাই যাচ্ছে যে এটা বাংলায় আছে, 41 জন আছে, তাহলে অ্যান্সার দেখলে তো বুঝতে পারছো, লোক থাকলে প্রথম দিক থেকে কততম স্থানে সুদীপ আছে, তার মানে কি এ মিডিলে আছে, তার মানে 41-এর মিডিলে রয়েছে, মানে কি এ পাশে ভাই 20 জন আছে, এ পাশে 20 জন আছে, আরো মিডিলে ও রয়েছে, টোটাল 41 জন, তার মানে দেখো 20 পরে কত 21 নম্বরে রয়েছে, এই দিক দিয়েও 21 নম্বরে, এই দিক দিয়েও 21 নম্বরে রয়েছে, অপশন ডি হয়ে যায়গা কারেক্ট আনসার ভাই। নেক্সট ক্যালকুলেশন করো, দেখো এখান থেকে সিম্পল টি এর ভ্যালু বের করলে হয়ে যাবে, দেখো কি বলছে 2t, এখানে ক্যালকুলেশন করছে কিন্তু এর সঙ্গেই ক্যালকুলেশন করে দিচ্ছি। এবার দেখো 2t প্লাস 3t, ও টি গুলোকে সব বা পাশে নিয়ে নাও, ঠিক আছে, বা ডান পাশে নিয়ে যাও, কি করবে ডান পাশে নিয়ে যাও, তাহলে সুবিধা হবে, তাই 10টাকে আমি বা পাশে নিলাম, তাহলে মাইনাস ছিল, এপাশে কেন নিয়ে আসলাম বলতো, মাইনাস ছিল প্লাস করার জন্য, প্লাস করে ফেললাম, মাইনাস ছিল প্লাস করে ফেললাম, এই জন্য কিন্তু নিয়ে আসলাম, সমান সমান দেখো এ পাশে 40 আর 60 যোগ করলে কত হয়ে যাবে 10t, হ্যাঁ, আর এদিকে 3 আর 2 5t, 5t ওপাশে থাকে, এখানে প্লাস ছিল ওপাশে গেলে -5t হয়ে যাবে, ওকে। তাহলে এখানে যদি থাকে 10, এ পাশে রইলো 10টির থেকে 5টি বাদ দেবো, মানে কত হয়ে যাবে 5t হয়ে যাবে, 5 যদি ভাই কাটি টি এর ভ্যালু কত আসলো 2 এলো, ঠিক আছে, এর মান কত আসছে, টি এর ভ্যালু কিন্তু 2 আসবে, সিম্পল, আর কিছুই না, জাস্ট ক্যালকুলেশন, অপশন ডি তে ছিল অ্যান্সার না। নেক্সট দেখে নাও, যদি কোনো সংখ্যা 4 এর 5 অংশের এর মানে গুণ 3 এর 4 অংশ 1 এর 2 এর সমান হয়, তার মানে কি, ধরে নাও কোনো সংখ্যা x ধরে নাও, জাস্ট দেখতে ভালো লাগলো x ধরি আমি, তাহলে যদি কোনো সংখ্যা 4 এর 5 অংশের, তাহলে কোনো সংখ্যা 4 এর 5 অংশ এর মানে আবার গুণ 3 এর 4 অংশ, এর 3 এর 4 অংশ সমান সমান বলছে হাফের সমান, কি হাফের সমান, তো তোমাদের আমি ক্লিয়ার করে বলে যাবো, সব করা গুণ সম্পর্ক, এখানে কিন্তু গুণ সম্পর্ক আছে, তাহলে কিন্তু আমরা উপর নিচে কাটাকুটি করে দেবো, সমান সমান নিচে নিচে কাটাকুটি যায় এপাশ ওপাশ দিয়ে, তো 2 দিয়ে 4 করে দেবো এদিকে, আচ্ছা ওটা করা দরকারই হয় না আমার, বোকামি হয়ে যাচ্ছে, এই 4 4 কেটে দাও, 4 4 কেটে দিলাম, তাহলে এখানে কি হয়ে থাকলো x ইন্টু 3/5, x ইন্টু 3/5 ইকুয়াল টু হাফ, রেখে দাও। এবার ব্রাদার এপাশে গুণাকার আছে, ওপারে কি হয়ে যাবে উল্টে যাবে, তাই তো, এপাশে 3/5 আসে, ওপাশে গেলে কি হয়ে যাবে, এটা বোঝো তো তোমরা, এটা উল্টে যায়, ওপারে উল্টে যায়, ঠিক আছে, কি হয়ে যাবে এপারে যদি গুণাকারের এ পাশে 3/5 আসে, মানে ওপাশে গিয়ে যাবে উল্টে যাবে 5/3, মহিতরঞ্জন একবারে করার চেষ্টা করো, ঠিক আছে, তাহলে হয়ে যাবে, তাহলে 5 কে 5 আর 3 দুগুণে 6, 5/6 অ্যান্সার, অপশন নম্বর বি, বুঝেছো। দেখো তারপরে একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 86, দেখো ডেভিয়েশন প্রসেস করব, বাচ্চা প্রসেস ভুলে গেছি আমরা, কেউ কিছু একটা বললো আমি শুনতে পাইনি, মোহিত মোহিত শুনতে পাচ্ছ আমার কথা, ওকে। একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 86, যদি তাদের মধ্যে 4 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 81 হয়, দেখো এই ডেভিয়েশন প্রসেস করলে কিন্তু ইজি হয়ে যায়, তাই 4 জন পেলে কত 81, তাহলে কত কম বলো তো অ্যাকচুয়াল থেকে ওদের, 5 করে কম, গড়ে 5 করে কম, আর 4 জনের মোট কম কত, 4 জনের মোট কম 20, বুঝতে পারলে তো, এক একজনের 5 করে কম আর 4 জনের 20 কম। এবার বলছি তবে বাকি 5 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় কত, তাহলে একটা জিনিস ভাবো, এই যে 20 নাম্বারটা প্রথমে মেকআপ দিচ্ছিল কারা, বাকি 5 জন নিশ্চয়ই মেকআপ দিচ্ছিল, ওই জন্য তাদের গড়টা বেড়েছিল 86 ছিল, তাই না, তাহলে এই 20 জন কিন্তু মেকআপ দিচ্ছিল,
তাহলে 86 গড় ছিল তো ছিল, প্লাস এই 20 নাম্বারটা ওরা এদেরকে মানে ধার করেছিল, মানে দান করেছিল আর কি। দান যদি করে থাকে তাহলে 5 জন যদি 20 দান করে থাকে, তাহলে এক একজন কত করে দান করেছিল? ভাগ করে দাও ভাই 5 দিয়ে, 4 করে দান করেছিল, তাহলে 90 হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পারছো? আবার যারা এর এর থেকে কত শর্ট হবে, এটা মুখোমুখি চলে আসবে এটা। ও ভাই এটাই, এই তুমি যেটা বলছো এটাই সেটা। আমি লিখছি, তুমি লিখছো না, আমি কনসেপ্টটা ক্লিয়ার করলাম, কিন্তু পরীক্ষার সময় কি তুমি এরকম এত লিখবে নাকি? না, একদম লিখবে না। পরীক্ষার সময় তো মুখোমুখি করা যাবে। তো এখানে 9 আর 4 জন বলছে, এখানে 81, মানে কত কম? 5 কম, মানে 20 কম রয়েছে। 20/5 করবো, 4 4 মানে 86 আর 4 90। তুমি এইটুকু করবা জিকের মতো। ঠিক আছে, ওই যে এসআই এর একদিন ইন্টারভিউ করাচ্ছিলাম না, যে কনসেপ্টটা আমি দেখাচ্ছি, কনসেপ্টটা তোমার মাথায় নিয়ে আসার চেষ্টা করবে। আর যারা গতানুগতিক করবে তারা কি করে করে ভাই, 86 × 9 করবে, টোটাল যে মানটা আসলো, করলে আবার কি করবে, 4 জনের কি করবে, 81 ইন্টু সেটা করবে। ঠিক আছে, এইভাবে করে তোমাকে করতে হবে। তখন করে নিয়ে কি করবে, যে 4 জনের যে বয়সটা আসলো সেটা বিয়োগ করবে, বিয়োগ করার পরে যে মানটা আসবে সেটা আবার 5 দিয়ে ভাগ করতে হবে, করলে 90 আসবে। ঠিক আছে, কিন্তু বলবো ভাই ডেভিয়েশন প্রসেসটা করার চেষ্টা করো, শিখে যাও একবার, জল ভাত লাগবে অঙ্ক, গড়ের গুলো। নেক্সট দেখে নাও। নেক্সট বলছে, তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি শ্রেণীর ছাত্ররা একটি নাটক মঞ্চস্থ করবার পরিকল্পনা করলো এবং একই মূল্যে প্রবেশ পত্রের ব্যবস্থা করবে স্থির করলো আর কি। ওকে, ওই নাটক মঞ্চস্থ করার ব্যয়ভার ছিল 700 টাকা। এখানে একটু অপশনের ব্যাপার ভুল আছে মনে হচ্ছে। আচ্ছা, এটা 700 টাকাকে, আচ্ছা 700-কে 7,000 টাকা করে। দেখছি, দেখা যাক 700 টাকা হয়েছে ঠিক, তাহলে কে যেন বলছে ভুল আছে, ওই জন্য দেখছিলাম। তাহলে 1100 টাকা, তাহলে মোট ক টাকা উঠলো? 1800 টাকা। তাহলে দেখো 300 জনের 1800 টাকা উঠলো, 300 জনের 1800 টাকা, তাহলে 500 জনের কত উঠবে? কত উঠবে? কাটলাম কাটলাম, কত হচ্ছে তাহলে? 2 শূন্য আউট করে দাও, 2 শূন্য আউট হলে 300, তাহলে 3,000 টাকা। তাহলে 3,000 টাকা, তাহলে এই 3,000 টাকার থেকে তোমার বাদ দিতে হবে কি, মঞ্চস্থ তো সেমই না, 700 টাকা বাদ দেবো। তাহলে 700 টাকা বাদ দিলে কত হবে? ঠিকই তো আছে ভাই, কিন্তু অপশন ভুল ছিল। আচ্ছা, অপশন ভুল, অপশন ভুল ছিল, হ্যাঁ ঠিকই বলেছে ওরা। ভাই অপশন ভুল ছিল, এটা 2300 অ্যান্সার আসবে। ঠিক আছে, অপশন সি হবে। কত দাগ এটা? 54 দাগ, 54 দাগ। ওটা ওটা অপশন বি হবে, হ্যাঁ। ভেরি গুড। তো 2 নাম্বার তোমরা ধরে নেবে, দিয়ে 60 হচ্ছে কিনা যেটা দেখবে, নিজেদেরকে কনসায়েন্স নিয়ে সাড়া দেবে, বিবেকে, যে কি আমি ঠিকঠাক আছি কিনা। আর যারা বুঝতে পারছো না জিজ্ঞাসা করতে পারো। এই অঙ্কটা খুবই সোজা অঙ্ক, হয়তো লেখাটা অনেক বড় কিন্তু খুব সোজা অঙ্ক। বলছে দেখো তোমার নাটক মঞ্চস্থ করার জন্য 700 টাকা নেবে, এক পার্টি আসছে, তুমি নিয়ে আসছো, ঠিক আছে। আর 300 বইপত্র বিক্রি হয়ে 1100 টাকা লাভ হলো, তাই টোটাল তুমি কত টাকা ইনকাম করলে সেখান থেকে, 300 টিকিট বিক্রি করে? কত? 1800 টাকা। তাহলে 300 টিকিটের দাম কত? 1800 টাকা। এবার বিক্রি করেছে 500 টাকা, তাহলে 500 টিকিটের দাম কত? সেইভাবে করলে কত আসলো, কাটাকুটি করে 3,000 আসলো। 200 আউট, 318, তো 3,000 টাকা। এবার দেখো তোমার টোটাল ইনকাম কত দাঁড়ালো? 3,000 টাকা গিয়ে দাঁড়ালো। তাহলে 3,000 টাকা কত দাঁড়ালো, তার ভিতরে তোমার নাটক মঞ্চস্থ যারা করতে তারা তো 700 টাকা নেবে, তো সেই 700 তো মাইনাস হবে। তো সেই 700 টাকা যদি মাইনাস হয়, কত টাকা হলো? 2300 টাকা। যারা একদম বিগিনার, যারা বুঝতে পারছো না, তাদের জন্য জলপাত অঙ্ক এটা কিন্তু। যদি 4টি প্রদত্ত সংখ্যার গুণফল একটি ঋণাত্মক সংখ্যা হয়, তবে সংখ্যা 4টির সম্বন্ধে নিচের কোন বক্তব্য, দেখো কি বলছে, 4টি প্রদত্ত সংখ্যার গুণফল একটি ঋণাত্মক সংখ্যা হয়, তবে সংখ্যা, দেখো তাই ঋণাত্মক সংখ্যা বলেছে, তাহলে দেখে নি। একটি ঋণাত্মক, দুটি ধনাত্মক, দেখো একটি ঋণাত্মক মানে মাইনাস, দুটি ধনাত্মক মানে প্লাস, এ করবে, এবং একটি শূন্য মানে শূন্য, তো মাইনাস প্লাস কিছু নেই, তাই হয় তো। এবার দেখো তাহলে যাই গুণ করো না কেন শূন্য এসে যায় মানটা, তাই তো। তুমি যার সঙ্গেই গুণ করো শূন্য, কি হয়ে যায় মানটা? শূন্য এসে যাবে। তাহলে বলতে পারি ঋণাত্মক সংখ্যা তো আসবে না, তাহলে এটা তো আনসার হবেই না, যেহেতু শূন্য গুণ আছে মানে শূন্য আসবে, আর দেখার দরকার নেই। 4টি সংখ্যা ঋণাত্মক, 4টি সংখ্যা যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক মানে প্লাস, তাহলে প্লাস মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাস আবার প্লাস, তাই না। তাহলে কিন্তু ঋণাত্মক সংখ্যা আসতে হবে বলেছে, তাহলে এটা আসছে না।
দুটি ঋণাত্মক দুটি ধনাত্মক, দুটি ঋণাত্মক দুটি ধনাত্মক মানে প্লাস, তো প্লাসে প্লাসে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে আবার প্লাস, তাহলে এটাও হবে না, কারণ আমার ঋণাত্মক চেয়েছে। বলছে তিনটি ঋণাত্মক একটি ধনাত্মক, দেখা যাক মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে ঋণাত্মক আসলে আসলে, তো এটাই অ্যান্সার। এই জন্য এগুলো বোধগম্যতামূলক একটা বিষয় ছিল, যদি বা পরীক্ষার সম্ভাবনা খুবই কম এই টাইপটা। নেক্সট দেখো, যদি কোনো নকশাতে, আবার বলাও যায় না, এটা আবগারিতে এসেছিল, যে কোশ্চেনটা দিয়েছে ওটা আবগারিতে আসা কোশ্চেন। যদি কোনো নকশাতে 0.4 ইঞ্চি দূরত্বের অর্থ 6 ফুট দূরত্বের সমান, ঠিক আছে, তবে 76 ফুট দূরত্বে অবস্থিত দুটি অট্টালিকার দূরত্ব ওই নকশাতে কত হবে? বলো, কি ভাবছো? তার মানে ছয়ের ভ্যালু কত, তাহলে 76 মানে কত? ব্যাস এইটুকু, এর কিছু আছে বলো? বলেই দিয়েছে 0.4 ইঞ্চি দূরত্বের অর্থ হচ্ছে 6 ফুট, তার মানে হচ্ছে 6 ফিট ইকুয়াল টু 0.4, তাহলে 76 ফুট মানে কত? অপনয়নের মতো করলেই হয়ে যায়। পয়েন্টটা ভাই তুলবো, তুলে এখানে আমরা 10টা নিয়ে আসবো। 10টায় কোনো ছেড়খানি করবে না, আমি বলছি 10টায় কোনো কাটাকুটি করবো না, রেখে দেবে, ঠিক আছে? যদিও বা ছেড়খানি করতে হবে মনে হচ্ছে, তাহলে হচ্ছে না। তাহলে 2 আসছে এখানে, আর এখানে 3 আসছে, ঠিক আছে, ছেড়খানি না করলে হয় যদিও বা। তাহলে এখানে গুণ করলে কত আসছে? কত আসছে? দেখো আমি 10 টাকা রেখে দাও না ভাই, রেখে দাও, 10 টাকা রেখে দাও, আমি বলছি দেখো, অঙ্ক ইজি হয়ে যাবে। 36 কত হয়? 15 হলে সুবিধা হবে। আমি আরো ইজি করানোর মানে চেষ্টা করছিলাম, বুঝলে, 6 2 12, আমি শেখাচ্ছি, দেখো কেন বলছিলাম ইজি, দেখে দিচ্ছি এবার। 6 2 12, আর 7 2 14, আর এক কত হয়? 15, তাই তো? এবার 152কে 3 গুণ 10, আগে 3 দিয়ে ভাগ করো। আমি শিখিয়ে দিচ্ছি ভাই, যে কেন তাড়াতাড়ি আমি কেন বলছি এটা করতে। কত হয় ভাগ করো? 3 5 15, আর তারপরে কত হচ্ছে? পয়েন্ট দাও, একটা শূন্য ধরো, আসছে কত? তো 5 পয়েন্ট সামথিং অ্যান্সার তো। আর আর দরকার নেই, আর আর দরকারও তো নেই আমার, 5 পয়েন্ট সামথিং চলে আসলো তো। এবার দেখো এটা করা মানে কি জানো তো, এই 15 এর আগে দশমিক, ব্যাস, আর কিছু না তো ভাই, এর আগে দশমিক, আর কিছু না। এর আগে দশমিক, আর 3 যখন ভাগ করে 3 5 15, ঠিক আছে, তাহলে পয়েন্ট তো পয়েন্ট দিলাম, দিয়ে আবার যখন আসবে 20 সামথিং 5.1 আসছে, যাই হোক, তোমরা যদি মনে করো যে না আমি করবো, করে দাও, কোনো অসুবিধা নেই ভাই। 76 × 2/3 × 10 ছিল, কাটাকুটি করে আমরা ছোট করে নিতে পারি। 76 অর্ধেক কত হয়? 38, 5, তাহলে 38 কত হবে? 76, যদি বা বোকামি করলাম, এটা দিয়ে কাটতে পারতাম। তো 76/15 করো, তো বলছে ভাগ করলে যে 5 পয়েন্ট সামথিং আসবে, এটাই অ্যান্সার, আর দেখা দরকার নেই ভাই। চলে আসো। যদি দুটি সংখ্যার যোগফল 10 হয় এবং প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের সাথে 6 এর যোগফলের সমান হয়, তবে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল কত হবে? দেখো, ভাষা অনেক করতে করতে যাও। যদি দুটি সংখ্যার যোগফল বলছে কি 10 হয় এবং প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের সাথে 6 এর যোগফলের সমান, তাহলে এখান থেকে আমরা করতেই পারি অঙ্ক, যে তুমি যদি মনে করো যে x+y ধরবা, ধরতে পারো, কোনো সমস্যা নেই। আবার দেখো, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের সাথে 6 এর যোগফলের সমান, তাহলে আমি কি কোন সংখ্যা ধরবো? দ্বিতীয় সংখ্যাটা ধরবো। তো দ্বিতীয় সংখ্যা ধরলাম এক্স, কি ধরলাম? দ্বিতীয় সংখ্যা এক্স ধরলাম, ভালো করে বুঝবে। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের সাথে, দ্বিগুণ মানে কি? দ্বিতীয় সংখ্যার প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ মানে 2x, সাথে 6 এর যোগফলের সমান মানে 2x+6, পেয়ে গেলে। তাহলে প্রথম সংখ্যা এটা, আর দ্বিতীয় সংখ্যা এটা, ঠিক আছে। তো এই বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলে কত? তাহলে এখানে তুমি ইজিলি পেয়ে যাবা। তার মানে কি 2x+6 হচ্ছে প্রথম সংখ্যা, প্লাস এক্স ধরেছিলাম কি, অঙ্কিত হয়ে গেছে, দ্বিতীয় সংখ্যা, আর এটার মোট কত বলেছে? যোগফল কত? 10 বলে দিয়েছে, এখানে আমি ইজিলি পেয়ে যাবো। তাহলে এখানে 2x আর 3x হয়ে যাবে, 3x = 6 ওপাশে গেলে কত হয়ে যাবে? কত যাচ্ছে? ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস মানে কি, এখানে মাইনাস হলে 4 হয়ে যাবে, এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে? 4/3 হয়ে যাবে। কত যাবে? 4/3। তাহলে এক্স এর ভ্যালু 4/3 পেয়ে গেলে, ঠিক। তাহলে আর প্রথম সংখ্যাটা কত? প্রথম সংখ্যা বের করো। তাহলে 4/3, দেখো এটা এটা মানে কিন্তু 4/3, এক্স এর ভ্যালু কত? 4/3 মানে 8/3, সরি,
2x মানে কি 2 × x 12/3 মানে 8/3 হয়ে যাবে। তাহলে 8/3 প্লাস 6 মানে কত হবে 318, 18 আর 8 কত হয় 24/3 কাটাকুটি যাবে আবার। 24/3 মানে কত 8। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 8 আর এটার সংখ্যাটা কত আমার 4/3। এই অপশনে ভুল ছিল এটা। হ্যাঁ, এবার যদি ক্যালকুলেশন করে কত হবে 3 আর 24, 24 থেকে 4 বাদ দিলে 24 থেকে 4 বাদ দিলে কত ভাই বলো, কথা বলো একটু, ভালো লাগবে আমার। এটা অপশনে তাহলে ভুল ছিল বুঝলে, 7×1=3 কি অ্যান্সার এসেছিল? না না ভুল আছে। 8×4=3 যদি আসে তাহলে 3 আর 24, 24 থেকে 4 বাদ দিলে 20, 20/3, 20/3 মানে কত 6 দিয়ে যাবে। 6×2=3 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশনে ছিল না, কোথাও নেই, তাহলে আমার অ্যান্সার কি করব, অ্যান্সার ভুল আছে। ঠিক আছে, যাই হোক, অ্যান্সার ভুল থাকলে কিছু করার নেই ভাই, কিন্তু যে সিস্টেমটা শেখানোর চেষ্টা করছে বোঝার চেষ্টা করবে। এই অঙ্কটা ভুল ছিল নাকি, ভুল ছিল নাকি দেখা যাক। স্বাস্থ্য ব্যবস্থা পুলিশ দপ্তর অগ্নি নির্বাপন দপ্তরের জন্য ব্যয় বাবদ কোনো বছরে মহানাগরিক 45,000 টাকা বরাদ্দ করলেন। ওকে, একজন কি করছে যে 45,000 টাকা মহানাগরিক রয়েছে যে 45,000 টাকা বরাদ্দ করলেন যদি এই অর্থের 1/5 স্বাস্থ্য ব্যবস্থা। তাহলে 45-এর 1/5 মানে কত হবে 9,000 টাকা। 9,000 টাকা বোঝাই যাচ্ছে, 45কে যদি আমি 1/5 দিয়ে কাটি না 5 দিয়ে কাটি কত হবে 9 হবে, আর 0 3টে মানে 9,000 টাকা। ওকে, অবশিষ্ট অর্থ, তাহলে 45,000 থেকে 9,000 বাদ দিলে কত হবে 36,000 টাকা। এইবার এই 36,000-এর অবশিষ্ট মানে 36,000, 2/3 পুলিশ, তাহলে 2/3 মানে কত হচ্ছে, তাহলে 3 দিয়ে কাটলে দেখো 3×12 36 মানে 12×2 = 24, 24,000 টাকা। তাহলে আর বাকি আছে কত টাকা, আর 12,000 টাকা বাকি আছে। কি বলেছে তারপরে, পুলিশ দপ্তরের জন্য ব্যয় করে, তবে অগ্নি নিরাপন দপ্তরের জন্য মহানিয়োগ কত পরিমাণ অর্থ বরাদ্দ করেছিলেন। তাহলে সিম্পল তো ভাই, স্বাস্থ্য খাতে 9,000 টাকা আর এদিকে 24,000 টাকা, তাহলে কত হচ্ছে বিয়োগ করলে, তাহলে 12,000 টাকা থাকছে। তাহলে 12,000 টাকাতে যেটা থাকবে ওটাই অ্যান্সার। তো অ্যান্সার কি ছিল এটা, তো ঠিকই তো অ্যান্সার ছিল। তাহলে আবার কি ভুল বললো কেন, কে যেন বলছিল ভুল আছে, না আমাকে একজন বলছে অ্যান্সারটা ভুল আছে, তো 12,000 অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, একটি থলিতে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রা 1, 2, 3 অনুপাতে রয়েছে। যদি থলির সমগ্র মুদ্রার মূল্য এত টাকা, দেখো মুদ্রার রেশিও দিয়েছে এখানে, মুদ্রার আর টাকার পরিমাণ আছে, তাহলে কি করতে হবে আমাকে টাকার রেশিওতে কনভার্ট করবো। ঠিক আছে, আচ্ছা 25 পয়সা মানে 1/4 টাকা, টাকায় কনভার্ট করে দিলাম। কারণ কি 1/4 কেন করলাম ভাই, দেখো একটা রয়েছে 25 পয়সা 4 দিয়ে ভাগ করছি, কেন করছি মাথায় রাখবে, 4টে 25 পয়সা মানে 1 টাকা হয়, তার 4 দিয়ে ভাগ। তারপরে দেখো রয়েছে কি দুটো 10 পয়সা, কয় দিয়ে ভাগ করবো 10 দিয়ে, কারণ 10টা 10 পয়সা মিলে কি হয়ে যাবে 1 টাকা, কারণ টাকায় কনভার্ট করছি আমরা। এখানে হচ্ছে 5 পয়সার মধ্যে রয়েছে 3টে, তো 3কে কয় দিয়ে ভাগ করবো ভাই 20 দিয়ে। কেন করলাম 20, কে বলতে পারবে, 20টা 5 পয়সা মিলে 1 টাকা হয়ে যায়, তাহলে টাকায় কনভার্ট হয়ে গেল। এবার কি করবে হরগুলোর এলসিএম করো, 4, 10 আর 20 এলসিএম 20 হয়। ঠিক আছে, দেখো 20, কারণ 20কে দেখো 10 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়, 20 হচ্ছে ওদের এলসিএম। তাহলে 20 হচ্ছে ওদের এলসিএম, এই এলসিএমটাকে ভাগ করার উপরে লবের সঙ্গে সেটা গুণ করো। 4 দিয়ে যদি আমি 20কে ভাগ করি কত হবে ভাই 4 × 5 = 20, লবে আছে 1, তাহলে সেই 5 অক্ষে 5 এলো। সিমিলারলি এটাও করব, 10 দিয়ে এটাকে ভাগ করবো লসাগুটাকে, কত হবে 10 দুগুণে 20, সেই 2 আছে ওপরে, 2 দুগুণে 4 হয়ে যাবে। সিমিলার এটা 20 অক্ষে 20, 3 অক্ষে 3 হয়ে যাবে। ব্যাস এই আসলো আমার রেশিও। টোটাল মান কত আসলো টাকার 4, 3, 7, 5, 12, ঠিক। আর এখানে বলছে কত 30 টাকা, দেখি 12 মানেই 30, অ্যান্সার কার্ডটা চেয়েছে। তবে ওই থলিতে 5 পয়সার মুদ্রা, 5 পয়সার মুদ্রা কত রেশিও আছে 3 মানে কত, তাহলে কাটাকুটি করতে পারি আমরা আর নাও করতে পারি, করার কোনো প্রশ্নই আসে না। দেখে দাও এটা, এটা মানে কার টাকা আসলো, এটা যদি কাটাকুটি করি তাহলে এইখানে আমার কি আসবে ভাই, এটা কিন্তু আমার আসবে যে ওই 30 টাকার মধ্যে কত টাকা এমন আছে যার মধ্যে প্রত্যেকটা 5 পয়সা আছে।
আচ্ছা, তাহলে সেই টাকার সঙ্গে টাকার থেকে এবার আমি মুদ্রায় বেরোবো। মুদ্রায় বেরোতে গেলে দেখো একটায় কতগুলো মুদ্রা থাকে 5 পয়সার? 20টা, তাহলে 20 গুণ করে দেবো। এইবার কাটাকুটি করো, একবারে চলে আসবে। 3 এ 4 12, 4 দিয়ে কাটলে 5, তাহলে হয়ে গেল 150টি। অপশন সি, 59 এর সি। ঠিক আছে, নেক্সট ভাই। এবার তুমি যদি মনে করো যে না দাদা আমি ভাগ করে নেব, কোনো সমস্যা নেই, আমি দেখিয়ে দিচ্ছি সেটাও ভাই। পয়সা নেই বলে বুঝতে পারছো না নাকি? পয়সা নিয়ে যাবে তা যাও, পয়সা নিয়ে গেলেও কোনো ক্ষতি নেই। তুমি যদি ভাবো যে পয়সা নিয়ে যাবো, কোনো ক্ষতি নেই। ও বলছে পয়সা নিয়ে গেলে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তাহলে একটা 25 পয়সা মানে 25। আচ্ছা, দুটো আছে মানে কি 20 পয়সা। তিনটে আছে মানে 15 পয়সা। ওকে। আর 30টাকে কি করবে? 3000 ধরে নিতে হবে তাহলে। 30,000, কারণ কি 1 টাকা মানে 100 পয়সা, 3 মানে 3000 পয়সা। হ্যাঁ, ওর ওর বুদ্ধিতে চলো না, অসুবিধা নেই। তো এর টোটাল কত আসছে? 60 আসছে। তো 60 মানে এইটা, 15 মানে, আর ছোট করলেও হবে, ছোট করার দরকার নেই, আরো ভাগ যাবে। 5 দিয়ে করার দরকার নেই, চাপ নেই। তাহলে এখানে কত আসছে? 4 15 60, 4 দিয়ে ভাগ করো। তাহলে যাচ্ছে কত? আসছে 150 আসছে। হ্যাঁ, তো কথা। 750। এবার কি করবে? আবার 5 দিয়ে ভাগ করতে হবে। আবার 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তো আমার সেই 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 ফান্দে সেই ফান্দে পড়িয়া বাঘা কন্দাগুলো বোধ হয়ে গেল যে। এটা তুমি এখানে ও প্রথমে 5 দিয়ে ভাগ করে দেখো, এইখানে ভাগ যাচ্ছে বলে যে না যেত ভাই। এখানে 5 দিয়ে ভাগ যাচ্ছে বলে, এখানে তো 5 দিয়ে ভাগ দিয়ে অন্য অন্য ক্ষেত্রে তো 5 দিয়ে ভাগ নাও যেতে পারে, তখন কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু মাথায় রাখতে হবে যে 5 দিয়ে ভাগ করতে হবে। যাই হোক, এখান থেকে দেখো আমি এক্স এর ভ্যালুটা এই জায়গা থেকে ইজিলি বের করতে পারি, তাহলে ওয়াই এর ভ্যালুটা এক্স এর ভ্যালু যদি বের করতে দিই, ওয়াই এর ভ্যালু এমনি বেরিয়ে যাবে, তাই না? তাহলে এক্স প্লাস 7 সমান সমান 3 বলছে, তাহলে এক্স প্লাস 7 ইকুয়াল টু 3 বলছে। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করবো, তাহলে এক্স সমান সমান কি হয়ে যাবে? 3 মাইনাস 7 হয়ে যাবে। এবার যে প্লাস ছিল ওপাশে মাইনাস হয়ে গেল। আর এক্স সমান সমান তাহলে কি হয়ে যাবে? -7 থেকে 3 বাদ দাও, কত হয়ে যাবে? -4। তাহলে এক্স এর ভ্যালু কিন্তু -4। বলো, কমন আছে? তাহলে তো কমন নিতে আরো ইজি হয়ে যাচ্ছে। ও সরি, এ তো একটা এটা করা যেতে পারতো, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আরো ইজি করে দিয়েছে অঙ্ক তোমাদের। এই যে এই ভ্যালুটা, তাহলে এখান থেকে দেখো ওয়াই কমন নাও, তাহলে এক্স প্লাস 7 ইন্টু সমান সমান 84। ওরে ভাই, এ তো এত ইজি করে দিয়েছে আরো। আমরা জটিল করে হওয়ার চেষ্টা করছি না। দেখো এক্স প্লাস 7 এর ভ্যালু বলছে 3, তাহলে আমরা কি করবো? জাস্ট এখানে জাস্ট 3 বসিয়ে দেবো, কারণ এক্স প্লাস 7 মানে কি, এর ভ্যালু বলছে 3, তাহলে 3 ওইটা ইকুয়াল টু 84। তো 3 দিয়ে কাটাকুটি যাবে, এটা 3 দিয়ে কাটলে কত হবে? 3 28/84। তাহলে এক্স ওয়াই এর হলো 28, অপশন ডি। তুমি -4 দিয়ে করলেও কিন্তু চলে আসবে অঙ্ক, হ্যাঁ, কিন্তু এখানে করে আর বোকামি করে কোনো দরকার আছে? দেখো যদি -4 আমি এক্স এর ভ্যালু যদি করি, সেটা কিভাবে হয়? কত ছিল -4, তো সেটাও দেখিয়ে দিচ্ছি। এক্স ওয়াই, হ্যাঁ, তাহলে -4y প্লাস 7y ইকুয়াল টু 84। তাহলে এই বড় সংখ্যা আগে যে আছে, তাহলে কি প্লাস 3y ইকুয়াল টু 40, তাই 84। 3 দিয়ে কাটলে সেই 28 চলে আসবে। যেইভাবে করবো চলে আসবে, কিন্তু আগের টাকা যেটা করবো টাইম লাগবে। ঠিক আছে, মানে এটা এটা করবে যেটা দ্বিতীয়বার করলাম। নেক্সট। আচ্ছা, এটা একটু না ভুল করেছিলাম, অপশনে ভুল হয়ে গেছে। এটার অ্যান্সার অপশন সি হবে। দেখো, কারণ এইচ ডব্লিউ এইচ, এইচ তো একমাত্র এইচ আগে রয়েছে, তাহলে এটা আসবে আগে, 3 নম্বরটা আগে আসবে। তো একটা মাত্র অপশনই দেখতে পাচ্ছ, আর দেখার দরকার নেই ভাই। তারপরটা ক্লিয়ারিফাই করার জন্য তোমরা দেখে নিতে পারো। দেখো, এটার কাজ হয়ে গেল। এবার দেখো তারপরে কি আসে দেখো, ডব্লিউ ও, ঠিক আছে। তাহলে আমরা ও গুলো, আর কিন্তু সবার শেষে, আর কি সবার শেষে, তাই না? তাহলে সবার শেষে আসবে আর। তাহলে ও আছে, তাহলে ওর পরে আবার দেখবো 3টেই ও আছে, মানে এবার পরেরটা দেখবো ইউ, আর আর আর, তাহলে এটা তারপরে থাকবে, মানে 2 লাস্টে, তারপরে 1 আসবে। ঠিক আছে, এটুকু বুঝে গেলাম। এবার দেখো এখানেও আর কমন, এখানেও আর কমন। ওকে, তারপরটা দেখবো এখানে এস রয়েছে, এখানে কে আছে, তাহলে কারটা আগে নেবো, কেটা নেবো আগে, তারপরে এসটা নেবো। তাহলে 3 5 4 1 2, এটা হচ্ছে অ্যান্সার, অপশন সি। এটার অ্যান্সার ভুল ছিল, তো +3 তোমরা যোগ করে নিতে পারো যারা যারা নাম্বার পেয়েছো যা তার সঙ্গে। প্রশ্নবোধক চিহ্নিত স্থানের উপযুক্ত শব্দটি পছন্দ করুন। আচ্ছা, কম্পিউটারকে এই লিখেছে, তাহলে কি লিখবে? দেখো কিছুই না ভাই, কত করে বেশি লিখেছে দেখো তো। এফ মানে কি, সি মানে 3, আর এফ এফ মানে প্রত্যেকটা কি 3 যোগ, এফ মানে 6।
দেখে নেবে যে ও ও মানে কত, ও মানে কত, ও মানে 15, আর কিউ মানে 17, তাহলে 2 প্লাস হয়েছে। এম মানে কত, 13 আর 3 16, পুই, হ্যাঁ ঠিক আছে। তার মানে বুঝে যে +3 + 2, তাহলে পি মানে কত, ক্লিয়ার করছি। বাবা 20 আবার এক্স হলো কেন? যাই হোক, তাহলে আবার করতে হবে, ধরো না লিখলেও হবে। ঠিক আছে না? আচ্ছা কেউ, আচ্ছা আওয়াজ করো না কেউ ভাই, আওয়াজ করো না। আমি লিখি 3, ও মানে 15, এম মানে 13, তোমাদের মুখস্থ হয়ে যাবে 16, ইউ মানে 21, টি মানে কত, আর মানে তোমার নাম মুখস্থ হয়ে তার জন্য, ঠিক আছে, তাছাড়া আর কিছু না। তারপর দেখো এফ মানে কি 6, কিউ মানে বলো, বলো বলো, 17, পি মানে 16, তারপরে বলো আর মানে 18, এক্স মানে 24, ভি মানে 22। দেখো, তো তোমরা কিন্তু সম্পূর্ণ করবে না ভাই, তোমরা শুধু একটা 4 নম্বর পর্যন্ত গেলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখি প্রথমে হচ্ছে +2 3 সরি +3 +2 +3 +2 +3 +2, মানে +3 +2 +3 +2 এই হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য কিন্তু তোমরা কিন্তু ভাই সম্পূর্ণতা পড়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে এল মানে কত, 12, 12 আর 3 কত হয়ে যাবে, ও দিয়ে শুরু হবে। তাহলে একটুখানি এদিকে যাই, অপশন সি মানে অ্যান্সারে ও এ। এবার কি +3 হলো, এবার কিন্তু +3, এবার কি +2, +2 করলে কত হয়ে যাবে, এ মানে 1, 1 আর 1 আর 2, 1 আর 2 সি, সি মানে সি প্রত্যেকটা অপশনে আছে, তাহলে এটা অ্যান্সার তো হবেই না। তারপর দেখো এন, এবার কিন্তু +3, এন মানে কত, 14, 14 আর 3 17, 17 মানে ভাই কিউ। এবার 2, জি মানে কি 7, 7 আর 2 9, এবার এবার 9, তাই তো, 9 মানে কি আই। ঠিক আছে, তারপর দেখো এবার কি প্লাস কত, এবার 3, 21, ইউ মানে 21, 21 আর 2 কত হবে, তো এইটা হবে ও সি, এইটা, এটা আছে দেখো, এই মনে হচ্ছে কি একটা অপশনে আছে না, দুটো দিয়ে দিয়েছে। বাবা ভালো বুদ্ধি করেছে এরা, এটাও হবে না। তারপরে দেখে নাও সি আছে, এক্স সি, দেখো তো পরে দেখে নাও, এখানে +2 অ্যাড হবে, আবার এখানে সি হয়ে যাবে, +3 অ্যাড হবে, 7 আর 3 10, জে হবে। তো এটা হবে না, অ্যান্সার অপশন সি। ঠিক আছে, এইভাবে আছে +3 +2, বুঝে গেছো তোমরা ভাই। দেখো একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করে রিতা দক্ষিণ দিকে 35 কিলোমিটার ভ্রমণ করলো। ওকে দেখো, এখান থেকে শুরু করলে, করে কি করলে তুমি দক্ষিণ দিকে 35 কিলোমিটার গেলে, তাহলে দক্ষিণ মানে নিচের দিক গেলে, 35 কিলোমিটার গেলাম। তারপর সে বাম দিকে ঘুরে গেল এবং আরো 20 কিলোমিটার ভ্রমণ করলো, তাহলে বাম দিকে ঘুরলো, করে 20 কিলোমিটার ভ্রমণ করে ফেললো। ওকে, বাম দিক কিন্তু এইটা, তুমি এইদিকে হাঁটছো না, তোমার বাম দিকে এটা হয়ে যায়। এগুলো কিন্তু এটা সেন্স কাজ করাবে একটু। সবশেষে সে পুনরায় বাম দিকে ঘুরলো এবং 35 কিলোমিটার গেল। বাম দিকে ঘুরে 35 কিলোমিটার মানে কি সেই সেম দূরত্ব, এটাও কিন্তু সেম, তাই সেম লাইনে রাখলাম, এটাও 35, এটাও 35। ঠিক আছে, কারণ এই দিকে যখন যাচ্ছ তোমার বাম দিকেটা হয়ে যায়, উপরের দিকটা হয়ে যায়। যাত্রা শুরুর জায়গা এখন সে কোন দিকে অবস্থান, মানে যাত্রা শুরুর জায়গা থেকে কোন দিক, এটা কোন দিক, তুমি যাত্রা এইখান থেকে করো, তাহলে এটা কোন দিক হয়, পূর্ব দিক হয়ে যাচ্ছে, অপশন এ হয়ে জায়গা কারেক্ট আনসার ব্রাদার। ঠিক আছে, নেক্সট দেখে নেব। ছবি তোলার জন্য 5 জন বালিকা একটি বেঞ্চে এমন ভাবে বসলো যাতে সীমা রানীর বাম দিকে। ওকে ভাই, সীমা আছে একজন, সীমা কোথায়, রানীর বাম দিক। ওকে, রানী এইখানে আছে, বাম দিকে রাখলাম। এবং বিন্দুর ডান দিকে থাকে, সীমা আবার কোথায়, বিন্দুর ডান দিকে, তাহলে বিন্দু এই পাশে। ওকে, মেরি যেন রানীর ডান দিকে থাকে, এটা মেরি, রানীর ডান দিক করে দিলাম। ওকে ব্রাদার, আরেকটা পার্ট কি বলছে দেখা যাক। রীতা থাকবে রানী ও মেরির, রীতা থাকবে কি রানী ও মেরির মাঝখানে, তাহলে এইখানে কি আছে, রানী ও মেরির মাঝখানে কিন্তু রীতা, তাহলে এই মাঝখানে কিন্তু রীতা আছে, তাহলে তাহলে এখানে কিন্তু রীতা।
দেখো, আর এখানে কি আছে? মেরি। মেরি ডান দিকেই আছে, কিন্তু বলে দেয়নি যে ওর পাশেই একদম, তাই না? রিতার অব্যাহতি মানে একদম পাশে। অব্যাহতি মানে কি? অব্যাহতি মানে একদম পাশে। তাহলে রিতার অব্যাহতি ডান দিকে, তাহলে রিতার অব্যাহতি ডান দিকে কে পড়ছে? সিম্পল করে দিয়েছে। মেরি ইজ দ্য রাইট आंसर, অপশন বি হয়ে যাবে ব্রাদার। ঠিক আছে, এইভাবেই কিন্তু করতে হয়। নেক্সট, আজ সোমবার 61 দিন পরের বারটি কত? তাহলে আমরা অড নাম্বার বের করবো। তাহলে 61কে অড নাম্বার বের করতে গেলে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 দিয়ে ভাগ করে যে অবশিষ্ট থাকছে, যদি 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 8 56, 7 নং থেকে নিতে পারবো না। তাই 7 8 56, 56 আর কয় দাও? 61 ভাই 5 দাও। তাহলে 5 অড নাম্বার, তাহলে সোমের সঙ্গে 5 অ্যাড করো। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। शनि আসলো 5 ऐड করে। ऑप्शन बी इज द करेक्ट आंसर हो जाएगा। नेक्स्ट भाई देख लेंगे 65 66 রয়েছে। 66 কি বলছে? মাতা সেবিকা এবং শিক্ষক। দেখো, সবার সঙ্গে সবার সম্পর্ক। দেখো, প্রত্যেক মা তো আর শিক্ষক না, হ্যাঁ, প্রত্যেক মা কিন্তু শিক্ষক না। আবার কিছু মা তো শিক্ষক হতেই পারে, তাহলে মা শিক্ষকের সম্পর্ক করলাম। আবার দেখো, প্রত্যেক সেবিকা মা হবে তার গ্যারান্টি নেই। আবার প্রত্যেক মা যে সেবিকা হতে পারে না, মানে কিছু মা তো অন্তত সেবিকা হয়, তাই না? সিমিলারলি সেবিকা মানে নার্স, আর এটাও তাই। শিক্ষকের ক্ষেত্রেও তাই বলতে পারি যে কিছু কিছু সেবিকা, সেবিকা মানে নার্স অ্যাকচুয়ালি না, মানে হ্যাঁ তাই হবে, নার্সই হবে। ঠিক আছে, তার মানে এটার অ্যান্সার করবো কি আমরা, যে কি এটা হচ্ছে মহিলা, আর এটা হচ্ছে সেবিকা মানে নার্স। ঠিক আছে, আর এটা টিচার। দেখো, নার্স একটা আলাদা প্রফেশন, তাহলে এইটা হবে অ্যান্সার। অপশন বি ছিল তো, এটাই হবে। বুঝতে পারলে তো? দেখো, প্রত্যেক মহিলা তো আর নার্স না, কিন্তু কিছু মহিলা তো নার্স, ওই জন্য কিছু রাখবো। প্রত্যেক টিচার কিন্তু মহিলা না, তাহলে এটাও কিছু দ্বারা রাখলাম। কিন্তু টিচার আর নার্সের পেশা কিন্তু আলাদা ভাই। যে নার্স সে কিন্তু টিচার নয়। দেখেছো কোনো নার্স টিচার কি করতে পারে? পারবে না, কারণ ওর ডিউটি আলাদা, এর ডিউটি আলাদা। তার জন্য কিন্তু কিন্তু মহিলাদের কিছু অংশ এর ভিতরে যাচ্ছে, কিছু অংশ এর ভিতরে যাচ্ছে। আর কিছু মহিলা তো তোমার বাড়ির, আমার বাড়ির মা, সেটা কি? সে তো আর মহিলা, বাড়ির কাজ করছে না, সে তো আর নার্স না। তো এইভাবেই কিন্তু বুঝবে, বোধগম্যতা দিয়ে বুঝবে, ইজি হয়ে যাবে। সেটাই দেখ, এর অপশন বি। আচ্ছা, চেঞ্জ দা ভয়েস, ভয়েস চেঞ্জ করা খুব সোজা। মাথায় রাখবে মডাল ভার্ব যদি থাকে তাহলে মডাল ভার্ব সেটা রাখতেই হবে, কোনো চেঞ্জ হবে না। মাস্ট একটা মাত্র অপশনেই আছে, অ্যান্সার এটা হয়ে যাবে। ঠিক আছে, মাথায় রাখবে। মডাল ভার্ব থাকলে কি করে? মডাল প্লাস বি, বি ভার্ব আসবে। ঠিক আছে, জাস্ট কি করবে? অবজেক্টটাকে আগে নিয়ে আসবে, দিস বুক নিয়ে আসলাম, তারপরে মডাল ভার্ব মাস্ট, তারপরে বি নামক বি নিয়ে আসতে হবে, প্লাস ভার্বের থার্ড ফর্ম, রিড এর থার্ড ফর্ম রিড, রেড, রেড। ঠিক আছে, তারপরে বাই নামক প্রিপোজিশন, দেন অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট হবে। নেক্সট, 68 দাগ দেখো বলছে, সিঁড়ি ভেঙে ভেঙে যাবো এবার আমরা, কি আসে দেখা যাক আনসার। ঠিক আছে, এবার দেখে যাবো কি করতে হবে। প্রথমে এটা করতে হবে, বলো তাহলে 8 11 88 আর 1 কত হবে ভাই? 89/11। পরক্ষণে আমরা কি করলে উল্টে দেবো, তার সঙ্গে এইটা যোগ করবো, প্লাস 1 রয়েছে, তাহলে প্লাস 1 মানে কত হবে? 89, ওকে 89 প্লাস 11 কত হয়ে যাবে ভাই? 100 এত, তাই তো? তাই উল্টে দেবো আবার, এটার সঙ্গে যখন করবো আর উল্টে দেবো, মাইনাস কত লিখবো? 89/100 লিখে দেবো, যেমন পরেরটাই করছি। আচ্ছা, 100 কে 100 থেকে 89 বাদ দিলে ভাই ব্রাদার কত হবে? বলো বলো। 100 কে 100 থেকে 89 বাদ দিলে কত হয়? 11। তাহলে 11/100, তাই উল্টে দিলে কত হয়ে যাবে? 11 প্লাস 100/11, তাই তো নাকি? উল্টাতে উল্টাতে যাবো, উল্টাতে উল্টাতে যাচ্ছে যাবে। তাহলে এবার লাস্ট এটা হয়ে যাবে এবার ক্যালকুলেশন করলে। তাহলে ভাই 11 11 121, 121 থেকে 100 বাদ দিলে কত হয়ে যাবে? 11 11 121, তাহলে এখানে প্লাস যোগ হবে, সরি প্লাস মানে যোগ, তাই 221/100, এই 11, সরি আর 100 না 11, এখানে 11 দিয়ে ভাগ করছি না, এখানে কিন্তু আর উল্টাবে না। তাই 221/11, 221/11 মানে আমি বুঝতেই পারছি যে 11 কে 20 বার যাবে, 11 11 দুগুণে 22, মানে 20 বার যাচ্ছে, আর বাদ বাকি এটা হয়ে যাবে, আর দেখার দরকারও নেই। ঠিক আছে, কারণ কি 20 দিয়ে ভাগ করলে কত হবে? 220 আসবে, প্লাস 1 করে থাকছে, এটাই অ্যান্সার। কি কি বুঝতে পারো নি? এটা সিঁড়ি ভাঙতে ভাঙতে চলে যাবে ভাই। একটা শর্টকাট ফরম্যাট শেখাই, এটাই শেখাবো। কি কে বলছো শেখাবো? শেখাবো কি? তোমরা বললেই শেখাবো, দেখে নাও। তো কি করবে, এই লাস্টের যে এটা আছে এটাকে লিখবে, হুম, আর যেখানে +8, এটা +8, এটা +1, শুধু মাইনাসটাকে লিখবে। আর এখানে -1 রয়েছে, এখানে +11, মানে +11টা শুধু 11 লিখে অসুবিধা নেই। এবার কি করবে, যে লাস্টের মানটা কি করবে ভাই, এটাকে 1/11
একটা আগে লিখবে, 11টা পরে লিখবে। এইবার করতে করতে চলে যাবে। দেখো কি হবে, ভালো করে বুঝবে। প্রথম হবে কি, এর সঙ্গে গুণ করো, উপরের সঙ্গে গুণ করো। 8 11 88, আর 1 কত হয়? 89। ওকে, বুঝতে পারছো কি করছি? এবার দেখো প্লাস আছে কিন্তু, মানে এই উপরের সঙ্গে গুণ করে এর আগে কি করবা, যোগ, যেহেতু যোগ করবো, তাহলে 89 ওকে 89 প্লাস 11 করলে কত হবে বলো ভাই? 100। আবার এটাও করো, এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে এটা কিন্তু বিয়োগ করে দেবে এইবার। তাহলে 100 কে 100, 100 থেকে ওকে 100, 100 থেকে যদি আমি এরা বাদ দিই কত আসবে ভাই? 11 আসবে। 8 লাইন করবো। এবার 11 কে 11, সরি 11 11 গুণ করো, প্লাস আছে কিন্তু, প্লাস মানে যোগ করবো আগেরটা। তাহলে 11 11 121, 121 আর 100 কত হয়ে যাবে? 221। এবার এই যে 221, সেটাকে কি লিখবো, উল্টে দেবো, জাস্ট 221/11 লিখবো। এটা আগে লিখবো, এটা পরে, জাস্ট এইটুকু ভাগ করলে এটা অ্যান্সার। বুঝতে পেরেছো কি করলাম? এইটুকু বুঝলেও হবে, তোমার সিঁড়ি ভাঙারও দরকার নেই, এক লাইনেও চলে দেবার যে আমি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কিছু নেই মানে তো প্লাস ভাই, এ ভাই এটা তো জানো না? এই আমরা লিখি না যে ডে, ডের মানে কি, এটা মানে কি, 2 1 2 1 3 লিখি না, তার মানে কি 1 প্লাস 1/2, 1 প্লাস 1/2 ও যা, শুধু 1 ও তাই। তো এদের আগে সব প্লাস আছে, প্লাস মানে এইটার সঙ্গে গুণ করে আগেরটা যোগ করতে হচ্ছে, আর মাইনাস মানে বিয়োগ করতে হচ্ছে, ব্যাস এইটুকু। দেখো দুটি সংখ্যার গসাগু 12, এবং তোমরা যদি সিরিয়াসলি নাও আব্দুল্লাহর ক্লাস, আমি গ্যারান্টি দিয়ে বলছি ভাই, 1 থেকে 1.5 মাস পরে তোমাদের অঙ্কের লেভেল অন্য টিচাররা যা পড়ে তার থেকে বেশি না হয়, আমি আমি এখান থেকে চলে যাবো, মানে যেখানে চাকরি করছে এখান থেকে চলে যাবো, যদিও বা 3 মাস পর চলে যাবো, যাই হোক। দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত এত। তো আমি এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কি বলেছি ভাই, যে অনুপাত আছে সেটাকে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করবো। আচ্ছা, অনুপাতের হিসাবে যদি যাই, 3 আর 5 এর গসাগু কত হবে? 1 হবে। আমরা বলছি 1 গসাগু, অঙ্কে বলছি সেটা 12 গসাগু। বাস, অঙ্ক শেষ আমাদের। সংখ্যা দুটির গুণফল, তাহলে একটা সংখ্যা কত হবে? 3 12 36, আমাদের থেকে 12 গুণ, মানে 3 12 36 একটা সংখ্যা, ইন্টু আর একটা সংখ্যা 5 12 60। এই 36 আর 60 গুণ করো, তাহলে 6 36 216 হয়, আর একটা শূন্য, 2160 হয়, অপশন সি। ঠিক আছে, শোনা যাচ্ছে এবার? হ্যালো? তো অ্যান্সার তাহলে কত পেলাম, যে 2160। ওকে, নেক্সট। একটা মেয়েকে দেখিয়ে সুনিতা বলল যে রেনুর মা, হুম, রেনুর, একটি মেয়েকে দেখিয়ে সুনিতা বলল সে রেনুর মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে একজন রেনু আছে, রেনুর মা, যে মহিলাটাকে দেখাচ্ছে সে কিন্তু রেনুর মা, এটা মাথায় রাখবে। মা আগের জেনারেশন, আগে লিখলাম, হ্যাঁ। যাকে দেখাচ্ছে, মানে একটি মেয়েকে দেখিয়ে সুনিতা বলল সে রেনুর মা, যে মেয়েটাকে দেখাচ্ছে সে কিন্তু রেনুর মা, এটা মাথায় রাখবে জাস্ট। কে দেখাচ্ছে? একটা মেয়েকে সুনিতা দেখাচ্ছে। ওকে, রেনুর বাবা হলো আমার একমাত্র পুত্র, হয়ে গেছে কিন্তু, সেই রেনুর বাবা, এই রেনুর বাবা, এটা স্বামী স্ত্রী এরা, তাই না, স্বামী স্ত্রী। এটা কি বলছে? রেনুর বাবা হলো আমার একমাত্র পুত্র, তার মানে কি সুনিতা, এটা নিশ্চয়ই। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার হয়ে গেছে। সুনিতা মেয়েটির সঙ্গে কিভাবে সম্পর্কিত? তাহলে কিভাবে সম্পর্কিত? সুনিতা মেয়েটির সঙ্গে কিভাবে সম্পর্কিত, কোন মেয়েটির কথা বলছে বলতো? এই মেয়েটির কথা বলছে, কিন্তু এটা এটা কিন্তু না, এখানে কিন্তু রেনুর কথা বলছে, রেনুর মায়ের কথা, কারণ বলেই যে মেয়েকে দেখা যায় সেটা হচ্ছে রেনুর মা। তাহলে দেখো, ছেলের বউ এইটা, তাহলে সুনিতা মেয়েটির কি সম্পর্ক হবে? শাশুড়ির সম্পর্ক হবে, অপশন সি, শাশুড়ি বৌমা সম্পর্ক ওদের। আচ্ছা, এটা হেনা আব্দুল্লাহের বাড়ি, হেনা হচ্ছে আর ওয়াইফের নাম, হ্যাঁ। আব্দুল্লাহের বাড়ি থেকে উত্তর দিকে 15 কিলোমিটার গেল, আর ওদের বাড়িও উত্তর, আমাদের উত্তর দিকেই বাড়ি ওর, ঠিক আছে। ওদের বাড়ি অ্যাপ্রক্স, বলছি ওই 15 কিলোমিটার মতোই হবে। ওই জন্যই দেওয়া। তো হেনা আব্দুল্লাহের বাড়ি থেকে উত্তর দিকে 15 কিলোমিটার গেল। ওকে, শুনতে পাচ্ছ আমার কথা? যাক, আজকে ডিস্টার্ব দিচ্ছে না, এটাই ভাগ্য ভালো, যে কি 15 কিলোমিটার গেল। ওকে, গেলাম ভাই। তো এখানে দেখো আমার দূরত্ব নিয়ে কোনো কাজ নেই, আনসারে দূরত্বের কোনো কাজ তাও থাকে অনেক সময়, দেখে নাও। এরপর সে পশ্চিম দিকে গেল 10 কিলোমিটার, পশ্চিম দিকে গেল 10 কিলোমিটার। ওকে, পশ্চিম দিকে এটা। এরপর সে দক্ষিণ দিকে আবার 5 কিলোমিটার, সম্পূর্ণ না কিন্তু, তার মানে 5 কিলোমিটার মানে এইটুকু।
পাস করবে, ওই জন্যই লিখতে হয় দূরত্বগুলো। এরপর সে পূর্ব দিকে আবার 10 কিলোমিটার, পূর্ব দিকে 10 কিলোমিটার মানে কিন্তু এখানে গেছে মিশে গেছে, ঠিক আছে। এখন সে আব্দুল দায়ের বাড়ি থেকে কোন দিকে রয়েছে, তাহলে আব্দুল দায়ের বাড়ি এইখানে আর তুমি রয়েছে এইখানে, তাহলে কোন দিকে আছো, এটা কোন দিক, উত্তর দিক, অপশন সি হয়ে যায়গা आंसर সঠিক ভাই। ডিস্টেন্স বলতে 10, এইটা কিন্তু আসে, এরকম টাইপই আসে জানো, দেখবা আমাদের সময় এসেছিল ওয়ার্ল্ড ডে ফর ওয়ারফ্যান, তো এটা কত হবে বলো, ওয়ার্ল্ড ডে ফর অরফ্যান, অরফান মানে কি অনাথ, অনাথ, ঠিক আছে, অনাথ ডে কবে হয়ে যাবে, 6 জানুয়ারি হয়। 6 জানুয়ারি আনসার ছিল তো, একজন ঘুমাতে ঘুমাতে কথা বলছে নাকি। আচ্ছা ধনেখালি কি জন্য বিখ্যাত সবাই জানো, তাঁত শিল্পের জন্য বিখ্যাত। আর একটি সেলাই মেশিনের ধার্য মূল্য 800 টাকা, দোকানদার পর পর 15% ও 10% ছাড় দিল, ঠিক আছে, 800 টাকার উপরে 15% আর 10% ছাড় দিল, ওকে। সেলাই মেশিনটি বিক্রয় মূল্য কত, তাহলে 800 টাকা, তো সিম্পল আছে। তাহলে 800 টাকার উপরে প্রথমে 10% ছাড় দিয়েছে, 10% ছাড় দিয়েছে মানে কত পার্সেন্ট নিলে, 90% নিলে, ঠিক আছে, তারপর আবার 15% ছাড় দিয়েছে, তার মানে কত পার্সেন্ট নিলে, তার উপরে আবার 85% নিলে, ব্যাস। এবার তোমরা ফ্র্যাকশন জানলে ফ্র্যাকশন করে করবে, নাহলে এ করো, অসুবিধা নেই, শূন্য শূন্য কেটে দাও, বেশি সময় লাগবে না। আর এটা, আচ্ছা ঠিক আছে, আর এখানে কত হবে, 585 হয়ে যাবে এখানে, ওটা না করে হ্যাঁ করে দিই, ছোট করলে তোমাদের গুণ করতে সুবিধা হবে, এখানে 20 হয়ে যাবে, শূন্য শূন্য কেটে দেবো, আর এদিকে তোমরা 2 দিয়ে যদি কাটি এখানে আমার 40 হয়ে যাবে, গুণ করতে সুবিধা, তাই না। তাহলে 4 নং 36 ইন্টু 17, 8 শূন্য আছে না, কেটে দাও, তাহলে আরো সোজা হয়ে গেল, তাই 4 9 36 ইন্টু 17 করলে যেটা অ্যান্সার, তো 6 6 42, একটা মাত্র অপশনে দেখো, 6 17 যাই হোক না কেন, কিন্তু শেষে ইউনিট 2 একটা মাত্র অপশনেই আছে, একটা অপশনেই আছে, 600 পরে গুণ করলে 600 পরে আসবে, এগুলো একটু বুঝতে হয়। জগৎরাম একজন দুধ বিক্রেতা, কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য, ওকে, তাই জগৎরাম একজন দুধ বিক্রেতা যার কাছে কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য, কোন অনুপাতে জল মিশিয়ে সে মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রয় করলে 5% লাভ, কত রকম বদমাস আছে, 5% ফ্র্যাকশন বলে কত, 1/5, 1/5 না 1/20, আচ্ছা 1/20, ঠিক আছে, তার মানে 1:20, তাহলে 1:20, এটাই হচ্ছে ফ্র্যাকশন ভ্যালুটাই অ্যান্সার। তার মানে 20 লিটার যদি দুধ হয় তার ভিতরে তুমি 1 লিটার জল মেশাচ্ছ। কিন্তু অঙ্কে যদি এরকমও চাই, কিন্তু যে এরকমও যদি চাইতো যে মিশ্রণের মানে মোট মিশ্রণ এবং জলের রেশিও, তখন কিন্তু আসতো ভাই 1:21, এরকমও কিন্তু পরীক্ষা আসে, আমি সাবধান করে দিচ্ছি কিন্তু, যখন মিশ্রণের কথা বলবে, কারণ এটা তো মিক্স হয়ে গেছে, আর এটা যখন লাভ বলছে তখন এটা 1:20। নেক্সট, কি অনুপাতে মেশাতে হবে সেটা বললে 1:20। আচ্ছা, যদি প্লাস বলতে বিয়োগ, বিয়োগ বলতে গুণ, যাই হোক বলছে ওটা পড়ে নিলে, 16/4, তাহলে ভাগকে কি বলছে এখানে, ভাগ বলতে যোগ বলতে, 16 যোগ 4 করবো, ইন্টু, ইন্টু মানে কি বলছে এখানে, ইন্টু মানে ভাগ বলছে, 4/2 করবো ভাই। তারপরে বলছে বিয়োগ, বিয়োগ মানে এখানে কি বলছে, গুণ বলছে, গুণ দিলাম। আচ্ছা, 5, তাহলে হচ্ছে প্লাস মানে কি বললো ভাই, এখানে প্লাস মানে -8, ওকে। বাস, এবার ক্যালকুলেশন করবো বদমাস ফর্মুলা, বদমাস ফর্মুলায় বলছে আগে ভাগটা আগে করতে হয়, তাহলে 16 প্লাস ভাগ করলে 2 ইন্টু 5 -8, যারা বুদ্ধিমান গুণ গুণ ডাইরেক্ট করে দেবে, ঠিক আছে, তাহলে এখানে 16 প্লাস 5 দুগুণে 10 -8, ওকে। তো এখানে 16 আর 10 26, 26 থেকে 8, যারা বুদ্ধিমান তারা 10 থেকে 8 বাদ দিতে হবে, কারণ আমি বলেছিলাম যোগ বিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, ঠিক আছে। তো 26 থেকে 8 বাদ দিলে কত হয়, 18 হয়। তো 18 অ্যান্সার, এটা করতে ওই সময় লাগবে না ভাই, অপশন ডি অ্যান্সার হয়ে জায়গা। নেক্সট, 7 দাগ দেখে নেবো ভাই, কি আছে, এ বি সি ডি ও ই এফ সি সঠিক বই আছে, বি সি এবং ই বই নীল মলাটের, আচ্ছা বাকি বইগুলি লাল মলাটের, তাহলে এখানে তোমাকে লিখতে হবে যে নীল মলাটের বই কোনটা, হ্যাঁ, তাহলে দেখো এখানে নীলবাবু, নীলবাবু কি রয়েছে, অ্যান্সার কি চেয়েছে আমার, বই লাল মলাটের চেয়েছে, তাহলে নীলবাবু বলে অ্যান্সার নেবো না, তাহলে বি অ্যান্সার হবে না, সি অ্যান্সার হবে না, এইভাবেই করতে হয় পরীক্ষার সময়, আমি বলছি ভাই, এইভাবেই করবে, কারণ তোমার অ্যান্সার চেয়েছে কি, কোন বইটি লাল মলাটের নতুন আইন, তাহলে এবার দেখো চলে আসলাম, প্রথমেই আমি নীল মলাট যেই দেখলাম, নীল মলাট যেই কাটলাম, দেখলাম যে বিসিই নীল মলাটের বলেছে, তাহলে এইগুলো কিন্তু অ্যান্সার হবে না, বুঝতে পারছি কি বলতে চাইছি। এবার বলছি ডি এবং এফ নতুন বই, আমার অ্যান্সার চেয়েছে নতুন বই, তাহলে ডি এবং এফ নতুন বই, তাহলে এ তো নতুন বই না, হ্যাঁ, তাহলে এ কিন্তু নতুন না, তাহলে অ্যান্সার অপশন ডি, আর করা লাগলো না, আমি পরে আর দেখবো না যে কোনটা আইন বা কিছু করা লাগলো লাগলো না, ঠিক এইভাবেই পরীক্ষার সময় করতে হয়,
স্রেফ 5 থেকে 10 সেকেন্ড লাগে। তুমি বলে আমি যেটা করলাম কয় সেকেন্ড লাগতে পারে, কয় সেকেন্ড লাগতে পারে, জাস্ট তুমি পড়তে যতটুকু টাইম। আমি আমি তো বলে দিয়েছি প্রথমে, তুমি কোথায় ছিলে ভাই? অ্যান্সার কি চাইছে, কোন বই, তুমি তো ঘুমাচ্ছ নাকি? লাল মলাটের নতুন আইন বই। তো এখানে বলছে বি, সি আর ই এরা নীল মলাটে, তাহলে নীল মলাটটা অ্যান্সার চাইনি, যে যে লাল মলাট। তাহলে তো প্রথমেই তো আমার কোন জায়গায় গেলো, বি আর সি কেটে গেল, তো এই দুটো অ্যান্সার হতে পারে না, কারণ আমার অ্যান্সার লাল মলাট চেয়েছে। হয়ে গেল। তারপরে দেখো বলছে কি, নতুন বই, তো নতুন বই কি বলছে, ডি এবং এফ হচ্ছে নতুন বই। ডি আর এফ, তো এ তো নতুন বই না, তাহলে তো এটা অ্যান্সার হবেই না, তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে? বুঝতে পেরেছো? একটু বুঝে শুনে করতে হলে খুব তাড়াতাড়ি হয়। ভিটামিন যা আমাদের মূত্রে থাকে, মূত্রে অপশন সি থাকে, ভিটামিন সি থাকে। ওকে। বিসি রায় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয়, কিন্তু বিসি রায় পুরস্কার অপশন সি হয়ে যায় আনসার। প্রদত্ত চিত্রে কতগুলি ত্রিভুজ আছে, কতগুলো ছিল এটাই আনসার কি ছিল? আচ্ছা দেখা যাক কত আছে, দেখো 1 2 3 4। যখন বড় ক্ষেত্রের ভিতরে এরকম থাকে 1 2 3 4, তার মানে 4 গুণ 2 ডবল করতে হয়, ততগুলো ত্রিভুজ থাকে, 8টা ত্রিভুজ আছে। তাহলে ওর মধ্যে কটা আছে? 8টা ত্রিভুজ আছে। ওকে ব্রাদার। 1 2 এরকম যখন চিত্র থাকে, 1 2 আর বড়টা 3টে থাকে, এরকম 1 2 সমান সমান কত যোগ করলে হয়ে যায়, তাই না? 3টে আছে, তাহলে এখানে 3টে আছে। আরে ভাই হাঁটো না। এখানে 3টে আছে, হ্যাঁ, এখানে 3টে আছে, এটা কিন্তু নিয়ে নিচ্ছে, এটা নিতে পারবো না। তাহলে এখানে 3টে 3টে 6টা, তাহলে 8 আর 6 কত? 14টা অলরেডি পেয়ে গেলে। তাহলে 14টা অলরেডি পেয়ে গেলে। এবার দেখো, 14টা তো পেলে। এবার দেখো, এই যে একটা বড় একটা আছে, এই যে বড় একটা ত্রিভুজ, এখানেও তো 1 2 + 3 তখন 3 আসবে। তাই 14 + 3 কত হয়ে যাবে, কারণ কি এই একটা বড়, এই একটা বড় আর সম্পূর্ণ বড় 3, তাই 14 3 17টা অপশনে। এই নিয়ম যেগুলো শিখছো না, কাজে লাগালে না বিশাল ব্যাপার ভাই, না কাজে লাগলে আরো বিশাল ব্যাপার। নিয়মিত চিত্র অনুসারে প্রশ্ন চিহ্নটি বসাও, কি দেখি। তোমার যেন ডেপুটেশনে পাঠানোর জন্য করেছিলাম, কিন্তু বিধাননগর থানার একটু সমস্যা করলো, না হলে কিন্তু হয়ে যেত ডেপুটেশনটা। একটু মানে জানাতে একটু গড়বড় হয়ে গেছে এদেরও। আজকে যাওয়ার কথা ছিল, যদি যেত হয়তো হয়ে যেত। দেখো এখানে কি অ্যান্সার আসবে ভাই, দেখো 27 54 9 কিভাবে করেছে এরা, বলো। আচ্ছা এই দুটো যোগ করলে কত আসছে? আচ্ছা ওইভাবে ভাবতে পারো, এইটা ওইভাবে ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এখানে 54 আর 7 যোগ করলে কত হয়ে যাবে? 81। তো 81 এর কয় গুণ? 9 গুণ। 9 দিয়ে ভাগ, না গুণ, গুণ যাই। বা আবার এটা তুমি ভাবতে পারো যে এখানে 42 আর 84 যোগ করলে কত হবে, বলো। 126-এর 9 গুণ। ঠিক আছে, তাই সিমিলারলি 7-এর 9 গুণ হবে, এই দুটো যোগ ফলে 7-এর 9 গুণ মানে কত? 63। আর 63 থেকে এখানে কত আছে? তাহলে এখান থেকে 42 বাদে দিলে এই মানটা পেয়ে যাবেন, তাহলে 42 বাদ দিলে কত? 21, অ্যান্সার অপশনে। ঠিক। বা অন্যভাবে যারা ভাবো হয়ে যাবে, যে এর অ্যান্সার আসা নিয়ে কথা, অ্যান্সার আসা নিয়ে কথা। কি বললাম? 6 9 54, 3 9 27, তাই তো? 3 14 42 এই। আর এখানে তাহলে কত হবে? 3 গুণ। তাহলে এখানে 3 গুণ, এটা ইজি, এটা তাড়াতাড়ি আসবে, 3 7 21 হবে নিশ্চয়ই। আর এখানে 7 42 আছে যেহেতু, এটা আরো ইজি। যেটা ইচ্ছা করো ভাই, অ্যান্সার মিললেই হচ্ছে। আমার ও প্রথমে ওটা বললো তো ওইভাবে করে দিলাম। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি কি? অ্যামনেস্টি হচ্ছে মানবাধিকার রক্ষা। আচ্ছা এখানে দেখো কি হবে, AEFJ, তো মানগুলো পাতাও দেখি ভাই। এ মানে 1, ই মানে 5, এফ মানে 6, জে মানে 10, কে মানে কত? 11, ও মানে 15, বোঝাই যাচ্ছে। আর পি মানে 16, আর টি মানে 20। দেখো ডিফারেন্স সবার 10, 10 করে বেড়েছে, দেখো সবার 10 করে বেড়েছে। ঠিক আছে, 10 +10 হয়েছে, +10 করে বেড়েছে। তাহলে এবার এটাও +10 করো। কিউ মানে কত ভাই? আচ্ছা এখানে কিন্তু সামনেরটা চেয়েছে, ঠিক মানে এইটার থেকে এইটা, তাহলে উল্টো দিকে যাচ্ছে মানে কি? মাইনাস।
এই বুঝে গেলে আবার কিন্তু কিছুই না, মানে এইটার থেকে এইটা এসে তাহলে মাইনাস করে এসেছে 11 থেকে 10 মাইনাস 15 থেকে, তাহলে এখানেও সেম, এটাই বুঝতে এবার কিছু না। তাহলে কিউ, কিউ মানে কত? 17 থেকে 10 মাইনাস কত? 7। 7 মানে জি, একটা অপশনই, এই দুটো অপশন হবে না, তাহলে এখানে জি হয়ে গেলে বুঝে গেলাম। তারপরে দেখে ইউ, ইউ মানে কত? 21। 21 থেকে 10 বাদ দিলে 11। 11 মানে কে, তাহলে এটা অ্যান্সার হবে না, অ্যান্সার অপশন বি। এইভাবে করতে হবে, দুটো করে যখন পেয়ে যাবো পরেরটা করার দরকার নেই, পরেরটা করা মানে টাইম নষ্ট আর বোকামি। নেক্সট দেখে নেবো ভাই, 84 দাগে কি অ্যান্সার, কি হবে এটা বলো, 84 দাগে কিভাবে করেছি। দেখো, 2 এর স্কোয়ার 4 আর 3 এর স্কোয়ার 9, তাহলে কত টোটাল 13। এখানেও তাই 3 এর স্কোয়ার, এটা দেখে নেবে চেক করার জন্য, দুটোই দেখে নেবে। 4 এর স্কোয়ার 16 আর 5 এর স্কোয়ার 25, যোগ করলে কত হয়? 16 25 41, ব্যাস, তাহলে ওইভাবেই আছে। তাহলে 3 এর স্কোয়ার 9 আর 4 এর স্কোয়ার কত? 16, তাহলে কত হয়ে যাবে? 25 ইজ দ্য রাইট অ্যান্সার ভাই। অপশন নাম্বার ডি তে ছিল না। তো আজকের লাস্ট কোশ্চেন, ফ্রাকশন। তো বলছি ফ্রাকশন শব্দটিতে এইগুলো পড়বে, এখন কিন্তু এই টাইপগুলো খুব আসছে, পিওয়াইকিউ ঘাটলে দেখতে পাবে যে এই টাইপগুলো এসছে। যে ফ্রাকশন শব্দটিকে প্রথমে সব কনসোনান্ট গুলিকে সাজাও। প্রথমে কি আছে? প্রথম কনসোনান্ট গুলোকে অ্যালফাবেটিক আকারে সাজাও। তাহলে প্রথম কোন, দেখো ভয়েল আছে কি এখানে, ভয়েল পরে আসি, আগে কনসোনান্ট গুলো সাজাও। কনসোনান্ট প্রথম অক্ষর কোনটা হবে এখানে? এর ভিতরে দেখো সি হবে, তারপরে এফ, তারপরে তারপরে কোনটা? এন, তারপরে টি, আর আছে আর, তারপরে টি, ব্যাস। এগুলো সাজালে বাম দিক থেকে ডান দিকেই কিন্তু সাজালাম, ঠিক আছে। আবার বলছে ওগুলোকেও, ভাইল গুলোকেও পরে বাম দিক থেকে ডান দিকে লিখে আছে কি, এ আগে, এ ই নেই, আই আছে, তারপরে ও আছে, ব্যাস ভয়েল গুলো সাজিয়ে দিলাম, ব্যাস। বাম দিক থেকে ডান দিকে সাজানো মানে ওই আমাদের যেভাবে পড়ি সেইভাবে সাজানো। এবার বলছে ডান দিক থেকে পঞ্চম, তো ডান দিক থেকে পঞ্চমকে 1 2 3 4 5, 5 নম্বর রয়েছে আর, অপশন ডি। ঠিক আছে ভাই, আশা করি বুঝতে পেরেছো প্র্যাকটিস সেট কোথায় তোমাদের ভুল যায়, আর অ্যানালাইসিসটা কেন করতে হয়, কোথায় কিভাবে মানে টাইমটা ক্লিয়ার করা যায়, কিভাবে টাইমটা কম নেওয়া যায়। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমার টাইম লাগলো 1 ঘন্টা 46 মিনিট, কিন্তু এর মধ্যে কতগুলো আমি বুঝিয়েছি তোমাদের, তাও 1 ঘন্টা 46 মিনিট আমি ক্লিয়ার করে ফেললাম। আমি যদি একটি স্পিডে করাতাম আর স্পিডে হয়ে যেত, তাই না? তাহলে তোমরা যদি যেগুলো বলছি সেগুলো মানতে পারো, প্র্যাকটিস করো, অ্যানালাইসিস করতে বলি, তোমরা যে কোনো একটা বই দরকার কিনে ফেলো, আমি বলছি কেন, কোনো লীলারাই হোক, ভিশন এডুকেশন হোক, যেখানকার প্র্যাকটিস ছোট হোক, যদি তুমি কেনো কেনো, কোনো সমস্যা নাই। যদি মনে করো না, না কিনলেও হবে, আমি বলছি হবে। আমি উইকলি 3টে করে দিচ্ছি এখন থেকে, পরীক্ষা এগিয়ে আসবে, মার্চে পরীক্ষা হবে তোমাদের, ঠিক আছে। কাউকে বলার দরকার নেই, ডেট ফেট তো জানি না, মার্চে হওয়ার সম্ভাবনাটা রয়েছে, সেই হিসাবে বললাম মার্চে হবে। যারা চিরঞ্জিত স্যারও দেখলাম আজকে বলছে, যেটা আমি কালকেও তোমাদের বলছিলাম, প্রেডিকশন ছাড়া কিছুই না। হ্যাঁ, তো এখান থেকে বসে যা জানতে পারবো, যে যাবে ডেপুটেশন আজকে পাঠাচ্ছিলাম, তো সেই একই বিষয়েই জানতে পারবে, কারণ ওবিসি না মিটলে আর কিছু করার নেই। আর ওবিসি মিটে গেছে, 28 তারিখে ফাইনাল মেরে দেবে, ব্যাস। যাই হোক, তাহলে অ্যান্সার আর এলো, পরীক্ষা হবে, ভালো করে পড়াশোনা করো। আর এই যে প্র্যাকটিস সেট পেইড ব্যাচে দিই উইকলি 3টে, তারপরে হচ্ছে দেখো তোমাদের ভোকাপ, ভোকাপ পাঠ করা দিয়েছি গো, করা সেট হয়েছে ভোকাপের, ভোকাপ সেট 21, 11টা না 12টা, আজকে দিয়ে 12টা হয়েছে। তোমরা ইমানদারির সঙ্গে বলো, এই ভোকাপ যদি তুমি 12টা পড়তে, তোমার স্কোর বাড়তো কিনা? তোমরা পড়ো না, জানো তো, এটাই খারাপ লাগে। ভোকাপ পার ডে পড়াশোনা করলে তো জের হয় না। ভোকাপ টাফ কিছু না, ওই যা পড়ছো দেখবো, কবে দেবো ওর ভিতরে কমন চলে আসে। ইংলিশে কিন্তু রেকর্ড আছে, জানো তো, আমি গর্ব করছি না, ইংলিশে পিডিএফ এর দিক দিয়ে রেকর্ড আছে কিন্তু। মোহিতরা তখন পড়তে না, মোহিত দেখিয়েছিলাম, বুঝেছো, পুরো ধরে ধরে রেখেছিলাম, দেখো এই এই নোটে এইখানে রয়েছে, এখানে রয়েছে। তাও তোমরাও দেখতে পারবে, দেখবে কিছু কিছু মানে গোল না, ওতে নেই। আমার একটা মোটা খাতা আছে, সে তাদের দাগানো আছে, ওতেও মানে আছে কিছু কিছু, দেখো গোল করা আছে মনে হচ্ছে। আর তোমাদের আমি ইংলিশ প্র্যাকটিস সেটও করাচ্ছি, ম্যাথ প্র্যাকটিস দিচ্ছি, রিজনিং দিচ্ছি। এরপরেও যদি তোমরা পড়াশোনা না করো, আমার কিছু করার নেই, ঠিক আছে। আবার দেখো কি করছি, তোমাদের সুবিধার্থে, যাদের একটু উইক আছো তাদের সুবিধার্থে আমি করছি কি, আমি 100 টাকা হয়তো পেইড ব্যাচে নিই মাত্র ভাই, কিন্তু তোমরা নিজের বুকে হাত দিয়ে বলবে যে কি 100 টাকার থেকে বেশি দিচ্ছি কিনা।
আমি তোমাদের শুধু এইটুকু বলো, তোমরা তোমরা শুধু এইটুকু বলো যে তোমাদের আমি প্র্যাকটিসে যে উইকলি 3টে করে দিই, তাহলে আমি মাসে কটা দিলাম? 12টা প্র্যাকটিস সেট দিলাম ভাই। ম্যাথ পার ডে করাচ্ছি, কতগুলো প্র্যাকটিসের, ইংলিশ প্র্যাকটিসের ভোকাব, আমি সেগুলো যদি নোট আকারে বিক্রি করতাম না, আমি তোমাদের থেকে জানি তার থেকেও বেশি ইনকাম করতাম আমি। তোমরা হিসাব করে দেখো। কারণ কেন বলছি দেখো, আমি একবার মনে আছে যে নোট বিক্রি করেছিলাম তোমাদের একদম প্রথম যখন, মনে আছে? মনে আছে কি তোমাদের? 100 টাকা করে নিয়েছিলাম প্রথম যখন, প্রথম যখন 100 টাকা করে নিয়েছিলাম, সেইবার তোমাদের বলি আমি আমি 600টা, 600টা না 500 সামথিং, মানে 600টার কাছাকাছি, 600টার কাছাকাছি আমি 100 টাকা করে নোট বিক্রি করেছিলাম। ভাবো 600টার কাছাকাছি যদি আমি 100 টাকা করে নোট বিক্রি করি, তাহলে সেখানে আমার ক টাকা হলো ভেবেছো কখনো? আর তোমরা 100 টাকা করে দিতে, মাসে মাসে 100 টাকা করে দিতে। তোমরা অনেকে তো এই গ্রুপে কিন্তু অনেকেই আছে, প্রায় 10 জন মতো আছে যাদের আমি ফ্রি পড়াই, জানো তো। তো সেখান থেকে তুমি 17,000 টাকা আসছে, তুমি ভাবো। তাহলে এইখানে আমি 60,000 টাকা একবারও তো ইনকাম করতে পারছিলাম, কোনো বকা ঝকা নেই, কিচ্ছু নেই, যা দিচ্ছি সেগুলোই তো করতে পারতাম তো। তারপরে ইউটিউবে যদি পাবলিসিটি করতাম তাহলে আরো হতো। করছি না তো, কেন করছি না? যে তোমরা চাকরি পাও ওই জন্য। কারণ আমি জানি যে একবারে যখন দেবো ওই চালে বাতায় গোজা থাকবে।